शो चलिए चलिए चलिए, वेलकम वेलकम वेलकम। शुरू किया जाए। अच्छा, लेक्चर 4 পুরোপুরি নোটস বানিয়ে নিয়েছিস তো? লেকচার 4 আজকে খুব ক্রুশিয়াল রোল প্লে করবে। লেকচার 4 যদি ঠিকঠাক প্রিপেয়ার না হয়, এর পরের লেকচার 5 তারপরে 6 হেভি প্রবলেম হবে। 4 এর আরেকবার মনে করিয়ে দিই, নর্মালিটি মোলারিটি রিলেশন ফটাফট একবার মনে করে নে। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। নামান গ্রাম ইকুইভ্যালেন্ট বের করার একটা ওভারঅল ফর্মুলা, মাস্টার ফর্মুলা। গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ভলিউম ইন লিটার ইনটু নর্মালিটি, ভলিউম ইন লিটার ইনটু নর্মালিটি। ভলিউম ইনটু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। নর্মালিটি রিপ্লেস হচ্ছে মোলারিটি এন ফ্যাক্টর দিয়ে, নর্মালিটি রিপ্লেস হচ্ছে মোলারিটি এন ফ্যাক্টর দিয়ে। ভলিউম ইনটু নর্মালিটি, ভলিউম ইনটু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, মোলস ইনটু এন ফ্যাক্টর। ভলিউম ইনটু মোলারিটি মানেই নাম্বার অফ মোলস অফ সলিউট ইনটু এন ফ্যাক্টর। ভালো কথা। শর্ট ফর্ম উই ইন, আমরা আমরা ভ্যানে করে যাচ্ছি, ওমেন বলে একটা লোক আছে, আর মেন আরো অনেক মেন আছে, তাহলে ওমেন অ্যান্ড মেন আছে। উই ইন ভ্যান উইথ ওমেন অ্যান্ড মেন। ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ভলিউম ইনটু নর্মালিটি, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, মোলস, এটা মোলস ইনটু এন ফ্যাক্টর। সাবাস। আজকের ক্লাসটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে। ল অফ ইকুইভ্যালেন্সে কি বলা হয়েছিল? একটা কেমিক্যাল ইকুয়েশনে গ্রাম ইকুইভ্যালেন্ট প্রত্যেকের সেম থাকে। এ গ্রাম ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট করে বি, সেম গ্রাম ইকুইভ্যালেন্ট। সি যেটা তৈরি হয় সেম, বি সেম। যেটার গ্রাম ইকুইভ্যালেন্ট কম হয় সেটা অ্যাকচুয়ালি লিস্ট কাউন্ট। টেকনিক্যালি দেখতে গেলে সেটা লিস্ট কাউন্ট হিসাবে ট্রিটেড হয়। সরি সরি, লিস্ট কাউন্ট তো ফিজিক্সে, লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট। এটা মিক্সচারের জন্য আমরা করেছিলাম। চল, কিছু রিভিশন সাম আছে। রিভিশন সাম সময় দেবো 30 সেকেন্ড করে, ট্রাই করবি। বেশি না, কটা আছে? দুটো মতো আছে, 2-3টে মতো, তারপরে নতুন টপিক স্টার্ট হবে। চলো, এই হচ্ছে আজকের ডিসকাশন। রিভিশন কোয়েশ্চেন্স আছে। নর্মালিটি ক্যালকুলেশনের এক্সট্রা ফর্মুলা শিখবো। পিপিএম এটা এনসিইআরটি তে আছে, লাগবে। ডাইলিউট ইকুয়েশন 11এও ছিল। সলিউবিলিটি জানবো, এন্ড শুরু হবে হেনরিস ল। এই যে আরেকবার করাবো ইন টার্মস অফ নর্মালিটি। তোমার করবো ততবার রিভিশন হবে, ভালো তো। আর ফার্স্ট ল পড়বো আমরা হেনরিস ল, তারপরে আসবে রাউল্টস ল। ঠিক আছে, চল ফটাফট রিভিশন কোয়েশ্চেন। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর 30 সেকেন্ড টাইম দিলাম করার জন্য, ট্রাই করার জন্য। 30 সেকেন্ড। চলো কি বলছে? ফাইন্ড মোলারিটি অফ ক্লোরিন মাইনাস আয়ন ইফ 1 লিটার 2 মোলার সোডিয়াম ক্লোরাইড ইজ মিক্সড। আগের দিনে আমরা মিক্সচারের সাম করছিলাম। মিক্সচারের সামে বলেছিলাম যে মিক্সচারের যদি কিছু বের করতে বলে তাহলে সেটা বেসিক্যালি কমন আয়নের জন্য বের করতে হয়। তো এখানে কমন আয়নই দিয়েছে, Cl মাইনাস Cl মাইনাস, NaCl এও Cl মাইনাস, CaCl2 তেও Cl মাইনাস। দেখ এই টাইপের সামগুলো এখন অসুবিধা হতে পারে, বাট একটু প্র্যাকটিসটা বাড়িয়ে দে। এটা এখন হচ্ছে না মানে একটু ফ্লোটা বাড়িয়ে দে। দেখ প্রসেসটা কি। আরে ভাই
দেখ কি লিখতে পারি আমরা ফার্স্টে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ NaCl, মানে কমন আয়নটা নিলাম আমি, কমন আয়ন চেয়েছে। NaCl এর গ্রাম ইকুইভ্যালেন্ট মানেই Cl মাইনাস এর গ্রাম ইকুইভ্যালেন্ট, কারণ ল অফ ইকুইভ্যালেন্স তাই বলছে। NaCl কে ভাঙলে Na প্লাস Cl মাইনাস, তার মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ NaCl ইকুয়ালস টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Cl মাইনাস ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na প্লাস, ল অফ ইকুইভ্যালেন্স। ক্লোরিনের জন্য সরি ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য তাই, ক্যালসিয়াম ক্লোরাইডের গ্রাম ইকুইভ্যালেন্ট মানে ক্লোরিন মাইনাসের গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ আ অ্যাডিটিভ প্রপার্টি, দুটো অ্যাড করে টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট পাবো। ভলিউম ওখান থেকে দেখা যাচ্ছে 3 লিটার, ভলিউম পাবো, নরমালিটি বের করব, তারপরে মোলারিটি বের করব। প্রসেসগুলো লেখা আছে, ভ্যালুগুলো ফটাফট বসাচ্ছি দেখ। ফার্স্টে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ NaCl या फिर Cl মাইনাস, ভলিউম আছে মোলারিটি আছে, ভলিউম আছে মোলারিটি আছে, তাহলে ভমন বা ভামেন যা বলবি, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, ভলিউম মোলারিটি Cl মাইনাস -1, চার্জের জন্য এন ফ্যাক্টর কি হয় মড অফ চার্জ -1, তাহলে এটা হলো 2 গ্রাম ইকুইভ্যালেন্ট ইউনিটলেস। CaCl2 স্যার ভলিউম আছে মোলারিটি আছে, সেম ফর্মুলা স্যার, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, ভমন ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর। Cl মাইনাস এখানে কিন্তু দুটো আছে, খেয়াল রাখিস এখানে কেন এন ফ্যাক্টর 2 হলো একটু সবাই দেখে নে। এন ফ্যাক্টর 2 কেন হলো, কারণ ক্যালসিয়াম 2 প্লাস নিস, তাহলে এন ফ্যাক্টর 2, या फिर 2Cl মাইনাস নিস, তার জন্য টোটাল চার্জ নিতে হয়, টোটাল চার্জ এন ফ্যাক্টর প্লাস 2, বুঝলি, টোটাল চার্জ নিতে হয়, টোটাল চার্জ মড অফ টোটাল চার্জ। এখানে আয়নসের জন্য এন ফ্যাক্টর হচ্ছে মড অফ টোটাল চার্জ, মড অফ টোটাল চার্জ, মড অফ টোটাল চার্জ, এর জন্য 2 এসছে, তাহলে 4। গ্রাম ইকুইভ্যালেন্ট দুটো পেয়ে গেলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাডিটিভ, দুটো অ্যাড করলে টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট। ভলিউম তো শুরুতেই বললাম 1 লিটার প্লাস 2 লিটার 3 লিটার। এবার নরমালিটি, নরমালিটি মানে কি বাবু, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, তাই তো। নরমালিটি যাদের মনে নেই একবার মনে কর, নরমালিটি মানে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কত আছে 6 আছে, ভলিউম কত আছে 3 আছে, তাহলে 2 নরমাল পেয়ে গেলাম। এবার মোলারিটি, মোলারিটি নমন, মোলারিটি হচ্ছে নমন, নরমালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, কারেক্ট তাই তো। নমন, তাহলে নরমালিটি পেয়ে গেছি, মোলারিটি দরকার, নরমালিটি 2 বসাবো, এন ফ্যাক্টর তার জন্য চাইছি Cl মাইনাস, তো Cl মাইনাস এর বাবু এন ফ্যাক্টর 1, Cl মাইনাস এর এন ফ্যাক্টর 1, Cl মাইনাস এর এন ফ্যাক্টর 1, আলটিমেটলি 2 মোলার, 2 মোলার, 2 মোলার, ঠিক আছে। সেম প্রসেসে সেম কনসেপ্টে এই সামগুলো কর দেখি। এটা আগের সামনে রেসপেক্ট, আগের সামনে দেখে নে কি আছে ডিটেইলস আরে। 1 লিটার 2 মোলার, 2 লিটার 1 মোলার, বেশ। With respect to the previous sum, find molarity of sodium ion in the mixture. কর দেখি, সোডিয়াম আয়নের চেয়েছে এবার। ডান, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা এখানে কি করব, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na প্লাস বলেছে, ঠিক আছে। মিক্সচার বললে সবসময় কমন আয়ন নিবি, মিক্সচার বলেনি, এখানে Na প্লাস এর জন্য বলেছে। টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na প্লাস বের করব,
এখানে Na+ তো একজনই ছাড়ছে, শুধু NaCl ছাড়ছে, ও তো ছাড়ছে না, তাহলে শুধু NaCl টা বের করতে পারলেই হবে। টোটাল ভলিউম মিক্সচার যেমন হয় তেমন করব আমরা। নরমালিটি গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, মোলারিটি নামান। ঝিঙ্কাও NaCl টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট 2, দেখো এখানে বের করেছিস, এখানে বের করেছিস গ্রাম ইকুইভ্যালেন্ট NaCl এর 2, ক্যালসিয়াম ক্লোরাইড তো আর Na দিতে পারবে না, তাহলে ওর জন্য 0, তাহলে 2 + 0 2 + 0 2 + 0, তাহলে 2 হলো টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট Na+। ভলিউম তো ডেফিনেটলি 3 লিটার হবে, তাহলে 2/3 গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম হয়ে গেল নরমালিটি। নরমালিটি নরমালিটি নরমালিটিকে, নরমালিটি যে রয়েছে, নরমালিটি এন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে মোলারিটি নামান। তো এখানে বলেছে সোডিয়াম আয়ন, তো সোডিয়াম আয়নের তো এন ফ্যাক্টর 1 1, যেটা নরমালিটি সেটাই ওর মোলারিটি হবে, যেটা নরমালিটি সেটাই মোলারিটি। তো সাবাস, এটা কর দেখি। একই ক্যালসিয়ামের চেয়েছে, এবার ক্যালসিয়াম আয়নের চেয়েছে, কর। ক্যালসিয়াম আয়নের চেয়েছে, এটা হচ্ছে মেন ডিটেলস এর সাম। একই বলছে, চলো আমরা চেক করি। একদম 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 ক্যালসিয়াম আয়নের মোলারিটি একই গল্প। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম 2+ বের করব, টোটাল মিক্সচারের ভলিউম চেক করব, নরমালিটি বের করব, মোলারিটি বের করব, লাইক দিস। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ এর গ্রাম ইকুইভ্যালেন্ট 4 হবে, কারণ চেক কর CaCl2 গ্রাম ইকুইভ্যালেন্ট 4 বের করেছিস, 4 বের করেছিস। CaCl2 গ্রাম ইকুইভ্যালেন্ট যা হবে ক্যালসিয়াম 2+ এর তাই হবে, 4 বের করেছিস, 4 বের হলো। টোটাল মিক্সচারের ভলিউম 3 লিটার, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম 4/3, নরমালিটি পেয়ে গেলাম। এবার নামান, নরমালিটি ইকুয়ালস টু মোল ফ্যাক্টর, মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তবে এখানে ক্যালসিয়াম আয়ন 10 ফ্যাক্টর 2 হবে, 2 হবে, ইয়েস। 1.33 এদিকে নরমালিটির জায়গায় বসবে, মোলারিটি রয়েছে এন ফ্যাক্টর 2, ডিভাইড করলে 0.67 মোলার আসছে, 0.67 মোলার। বল ওকে, ইয়েস বস। চল এই দেখ ক্যালকুলেশন অফ নরমালিটি, যদি ভালো করে আগের দিন থেকে যা যা ক্যালকুলেশন করেছি নরমালিটি বের করাতে, সমস্ত জায়গায় বারবার কি এসছে, কমন আয়ন। তার মানে ওদের একটা না একটা আয়ন কমন আছে, মানে বলতে পারিস ওরা কাহি না কাহি সিমিলার কাইন্ড অফ কম্পাউন্ড। NaCl ক্লোরাইড সল্ট, CaCl2 ক্লোরাইড সল্ট, সিমিলার কাইন্ড। এবার এক্সামে তো সবসময় এরকম দেবে না, তুই সিমিলার পড়ে গেলি, টিচার দেখবি সেটাই দেবে যেখানে দুটো কম্পাউন্ড ডিসিমিলার, তখন কিন্তু একটু রুলস এন্ড রেগুলেশনস এর হালকা চেঞ্জ হবে, কারণ কমন আয়ন তো থাকছে না, কি হোক কমন আয়ন থাকছে না। তাহলে আমি তোদেরকে সেরকম কি নিয়ে বোঝাবো, দেখ বলছে মিক্সচার ইফ নেচার ইজ নট সেম, একই সেম নেচারের কম্পাউন্ড নয়, তোদেরকে আমি বোঝাবো অ্যাসিড আর বেস নিয়ে, দুটো একদম অ্যাবসলিউটলি ডিফারেন্ট নেচার। তো তাদের দিয়ে আমরা গ্রাম ইকুইভ্যালেন্টের হেল্পে কিভাবে নরমালিটি ক্যালকুলেট করতে পারি, ভালো করে শিখে নে, স্টেপস আছে কিন্তু। অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলো, সল্ট বানালো, জল বানালো। ধরে নে অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্ট 5 আছে, বেসের গ্রাম ইকুইভ্যালেন্ট 4 আছে। যার গ্রাম ইকুইভ্যালেন্ট কম হয়, কম কম, সে হচ্ছে লিমিটিং রিএজেন্ট। তাহলে এখানে বেস হচ্ছে Lr, এটাও কোশ্চেন আসতে পারে কে লিমিটিং রিএজেন্ট, তো গ্রাম ইকুইভ্যালেন্ট বের করবি, যার কম হবে তাকে বলবি লিমিটিং রিএজেন্ট। এইবারে তাহলে বেস আগে শেষ হয়ে যাবে, হ্যাঁ স্যার ও তো লিমিটিং রিএজেন্ট, ও তো আগে শেষ হবে, তাহলে এ পড়ে থাকবে,
এ পড়ে থাকবে, তাই লেখা আছে অ্যাসিড ইজ লেফট বিহাইন্ড। স্টেপস দেখ, ফার্স্ট স্টেপ, যে পড়ে থাকে নরমালি তার মোলারিটিটাই বের করতে দেয়, এটাই কোশ্চেনে দেয়। বা যদি কোশ্চেনে না বলে দেয় আমরা সেটাই বের করি। কোশ্চেনে বললো এরকম মিক্সচার আছে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে, ব্লা ব্লা ব্লা, ফাইনাল মোলারিটি কত, মানে বুঝে নিবি যে পড়ে রয়েছে তার মোলারিটিটাই বের করতে হয়। দ্য ফার্স্ট কনসেপ্ট। এখান থেকে স্টেপস শুরু। গ্রাম ইকুইভ্যালেন্ট কতটা পড়ে আছে মাইনাস করবি। এখানে যেমন অ্যাসিড মাইনাস বেস হয়েছে, কোথাও বেস মাইনাস অ্যাসিড হতে পারে। মোদ্দা কথা হলো কতটা পড়ে আছে সেটা আমার চাই। যাকে ইচ্ছা যাকে মাইনাস কর, মড নিয়ে নে, যাকে ইচ্ছা যাকে মাইনাস কর মড নে। এখানে অ্যাসিড পড়ে আছে তাই অ্যাসিড মাইনাস বেস করেছি, বেস পড়ে থাকলে বেস মাইনাস অ্যাসিড কর, গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে ফার্স্ট স্টেপ কি বললাম, যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট পড়ে আছে সেটা বের করবি, তার নরমালিটি বের করবি, তার নরমালিটি বের করবি। গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট বাই ভলিউম, এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবি, দেখবি মোলারিটি চলে আসবে, নরমালিটি আসবে, মোলারিটি পেয়ে যাবে। এখানে একটা ব্যাপার আছে, ওই গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট একটা কিছু পেলি, দেখা গেছে গ্রাম ইকুইভ্যালেন্ট যেটা লেফট থাকে, গ্রাম ইকুইভ্যালেন্ট যেটা পড়ে থাকে সেটা মিক্সচারে H প্লাস অর OH মাইনাসের গ্রাম ইকুইভ্যালেন্টের সেম হয়। আবার বলছি, গ্রাম ইকুইভ্যালেন্ট যতটা পড়ে রয়েছে দেখা গেছে নরমালিটি বের করতে গেলে, নরমালিটি বের করতে গেলে সেটা H প্লাস OH মাইনাসের বের করা যা, আর যে পড়ে আছে তার বের করা সেম, রেজাল্ট সেম। এগুলো সব এক্সপেরিমেন্টাল কথাবার্তা, কিন্তু হাওয়ায় কথা নয়। তার মানে তুই H প্লাস এর নরমালিটি বের কর, অর OH মাইনাসের, অর যে পড়ে রয়েছে, যেমন এখানে অ্যাসিড পড়ে আছে তার বের কর, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। এই নরমালিটি থেকে তুই মোলারিটি পেয়ে যাবি। কথাটা বুঝতে পারলি? H প্লাস নেওয়ার সুবিধা কি হলো, এন ফ্যাক্টর 1, OH মাইনাস নেওয়ার সুবিধা কি হলো, এন ফ্যাক্টর 1। যেটা লেফট রয়েছে তুই তার এন ফ্যাক্টর যদি নাও বের করতে পারিস, তুই এটা শিখে গেলি যে লেফট রয়েছে সেটা H প্লাস OH মাইনাস এন নরমালিটির সাথে সেম হবে, তো এন ফ্যাক্টর ক্যালকুলেশন বাই ডিফল্ট 1ই হবে। যে পড়ে আছে, যে পড়ে আছে তার H প্লাস এরও এটা, OH মাইনাস এরও সাম করবো, ফুল ক্লিয়ার হবে, চিন্তা করিস না, আমি তো আছি। স্টেপগুলো দেখে রাখ বা লিখে রাখ, যেভাবে যেটা মনে হয়। এই তিনটে প্রাইম স্টেপ, বুঝেছো? ওকে, যারা পরে ভিডিও দেখবে, ঠিক আছে, চল সামস কোশ্চেনটা পর দুবার। Find molarity of mixture if 5 liter 2 molar NaOH is mixed with 2 liter 1 molar sulfuric acid, দুটোর কারোরই কমন আয়ন নেই। তার মানে যেটা একটু আগে শিখলাম, মিক্সচার যেখানে কমন আয়ন নেই সেখানে ফার্স্ট সামটা বুঝিয়ে দিই। কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট পড়ে আছে তুই আগে ইন্ডিভিজুয়ালি বের করে দিতে পারিস, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস। আমি একসাথে করে দিচ্ছি। অ্যাসিড, স্যার অ্যাসিডের লিটার আছে মানে ভলিউম, মোলারিটি আছে
মানে ভি আছে এম আছে স্যার, ভোম্যান হবে, ভোম্যান বা ভোমেন। ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর। স্যার বেসেরও একই গল্প করে দে তাহলে। ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর, ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর। স্যার অ্যাসিডের 2 কেন হলো? আরে ভাই H2SO4 কে যদি আমরা চিন্তা করি টোটাল আয়ন নিতে হয় না, 2H প্লাস SO4 2 মাইনাস। যদি একে অসুবিধা হয় তুই একে চেক কর না, -2 আছে, তাহলে এন ফ্যাক্টর 2 হবে অ্যাসিডে। কোথায় আসি? চিল চিল, হবে হবে, সব বলছি দাদা, আগেবার এটা বুঝলি কেন, স্টেপ বাই স্টেপ। অ্যাসিডের জন্য এটা হলো। স্যার বেসেরটা আগে করি। ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর এর 1 হবে কারণ সোডিয়াম প্লাস হয়, তাহলে ভলিউম, মোলারিটি, এটা এন ফ্যাক্টর অফ বেস হলো স্যার 6 আসছে, 6 2 দুগুণে 4 -10। এখানে কিন্তু বেস বেশি আছে, দেখ এখানে হচ্ছে অ্যাসিডটা বাবু, অ্যাসিডটা কিন্তু লিমিটিং রিয়েজেন্ট, কোশ্চেনে চাইনি বাট তাও দেখ 2 × 2 4 হচ্ছে না, কোশ্চেনে চাইনি বাট তাও মাথায় রাখিস অ্যাসিডটা লিমিটিং রিয়েজেন্ট। যাই হোক চল, 6 হচ্ছে, তাহলে দিস 6 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH। এবার তোদের প্রশ্ন, স্যার মিক্সচারের কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কে আছে স্যার? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি স্যার বেসের গ্রাম ইকুইভ্যালেন্ট বেশি আছে। তার মানে স্যার মিক্সচারের প্রায়োরিটি আফটার দ্য রিয়াকশন বেস প্রায়োরিটি। বেস পড়ে আছে না, বাকি তো সল্ট হয়ে পড়ে রয়েছে, যে পড়ে আছে বেস পড়ে আছে। তার মানে এই 6 যে গ্রাম ইকুইভ্যালেন্ট সেটা NaOH আর OH মাইনাসের ট্রিট হবে, কারণ ওরা পড়ে আছে। গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট বের করেছি আমরা, অ্যাসিড তো শেষ হয়ে গেছে, যেটা পড়ে রয়েছে সেটা শুধু বেস OH মাইনাস। এটাই খেলা, এটাই খেলা। এখানে লিখে দিলাম সিন্স gram equivalent of acid is less than gram equivalent of base। ভালো কথা, টোটাল ভলিউম তো দেয়া আছে 5 + 2 7 লিটার, 7 লিটার। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট পেয়ে গেলি, ভলিউম পেয়ে গেলি, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম নরমালিটি পেয়ে গেলি। কার পেলি? স্যার OH মাইনাসের। আরে স্যার ও তো পড়ে আছে, H প্লাস পড়ে নেই, অ্যাসিড তো শেষ হয়ে গেছে, অ্যাসিড আগে শেষ হয়ে গেছে। তাহলে OH মাইনাসের নরমালিটি পেয়ে গেলাম। স্যার OH মাইনাসের মোলারিটিও তাই হবে কারণ ওর নিজের এন ফ্যাক্টর 1, তাই তো? তাহলে MOH এর মানে মোলারিটি অফ OH মাইনাসই মানে মোলারিটি অফ মিক্সচার। এবার বুঝতে পারলি মিক্সচারের এন ফ্যাক্টর, যেটা তোর প্রশ্ন ছিল, যে লাস্টে পড়ে আছে। তাহলে OH মাইনাস পড়ে আছে 1, এন ফ্যাক্টর 1, নরমালিটি 6/7, মোলারিটি 6/7, মিক্সচারের OH মাইনাসের। ক্রিস্টাল ক্লিয়ার একদম, শাবাশ। হেভি জিনিস ভাই, মজার জিনিস, করলে ভালো লাগবে, প্র্যাকটিস করলে হেভি মজা লাগবে, তো গেম। এটা কর দেখি। মোলারিটি অফ মিক্সচার চেয়েছে, আগে গ্রাম ইকুইভ্যালেন্ট বের কর, করে দেখ লিমিটিং রিয়েজেন্ট কে হচ্ছে, তারপর গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট বের কর, যেটা লেফট সেটাই হচ্ছে যে পড়ে রয়েছে তার। বোঝো, এতক্ষণ ধরেও গাঁজা খাচ্ছিল। ও আচ্ছা, তা বলতে পারিস, সেটা হতেই পারে। মাইনাস করতে হয়, করে লেফটটা পাবো। এবার দেখবো যে এখানে কে বড়,
এখানে কে পড়ে আছে, বেসটা বড়, তাহলে বেস পড়ে রয়েছে, দুটো সেম হয়ে গেলে কেউ থাকবে না ভাই, কেউ থাকবে না, কেউ থাকবে না। H2SO4 বল। রুকো, এই কোশ্চেনটা দারুন, এটা একদম জয়েন্ট নিট স্ট্যান্ডার্ড, কারণ সবাই কোনটা প্র্যাকটিস করে যাবে, আগেরটা, এখানে কেউ না কেউ পড়ে থাকবে, বোর্ডেও তাই দেবে, এটা স্পেশাল। দেখ ওটাতে বলার কিছু নেই, সবাই জানে এন ফ্যাক্টর H2SO4 2 আছে, তাই তো, SO4 2 মাইনাস। গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট, গ্রাম ইকুইভ্যালেন্ট লেফট পুরো কি করে আছে, 5 আসছে তো, তুই বলি 0 আসছে, না রে ভাই আমি ক্যালকুলেশন না করে বলছি না, এই দেখ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস, বেস কোথায়, লিটার, তাই তো, ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর 5 আসছে, এসছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড, অ্যাসিড, ভলিউম, মোলারিটি, এন ফ্যাক্টর 10, তাহলে হ্যাঁ লিমিটিং রিয়েজেন্ট তো বেস, অ্যাসিড থেকে যাচ্ছে, মানে H প্লাস থেকে যাচ্ছে, যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোলো এটা H প্লাস এর গ্রাম ইকুইভ্যালেন্ট, কারণ ও থেকে যাচ্ছে, ও থেকে যাচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখে দিলি যে সিন্স বেস ইজ লিমিটিং রিয়েজেন্ট বলে এই কারণটা দেখিয়ে দিলি। টোটাল ভলিউম পেয়ে যাব দুটো অ্যাড করে, 10 আসছে, 10 লিটার, নর্মালিটি 1/2, মোলারিটি 0.5। যদি দুটো সেম হয়ে যায়, নিজে লজিক লাগা না, নিজে লজিক লাগা না, ওই যদি দুটো সেম হয়ে যায় তাহলে স্যার মিক্সচারে তো H প্লাস নেই, OH মাইনাস নেই স্যার, তুমি তো বললে যেটা নর্মালিটি বেরোবে লেফট সেটাই H প্লাস এর, সেটাই যদি H প্লাস থাকে সেটাই OH মাইনাস এর, ইফ OH মাইনাস টেস্ট যদি না বেরোয় নর্মালিটি আসবে না, মোলারিটি আসবে না, ঠিক আছে, দেখে না ভালো করে কোনটা নরমালিটি বেরোলো, তাহলে তো অ্যাসিড তো পড়ে থাকছে, অ্যাসিড পড়ে থাকছে একদম, তাহলে তো মোলারিটির সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেখি, তাহলে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে আমার, চল দেখি তাহলে। নরমালিটি অফ H প্লাস ইকুয়ালস টু মোলারিটি অফ H প্লাস ইনটু n ফ্যাক্টর, তো নরমালিটি কত আছে, হাফ আছে, মোলারিটি H প্লাস আছে, n ফ্যাক্টর তো 1, ঠিকই তো আছে, H প্লাস এরটা তো নিবি না, তখন তো শুধু H প্লাস এরটা নিবি, শুধু H প্লাস, এই দেখ আমি বুঝতে পেরেছি তোর পরেরটা বুঝতে পেরেছি, তোর প্রশ্ন হচ্ছে স্যার H2SO4 এর তো n ফ্যাক্টর 2, H2SO4 এর নিজের n ফ্যাক্টর 2, যখন H2SO4 ডিসলভ হয়ে গেল বেসের সাথে রিঅ্যাকশন করে দিল, শুধু মিক্সচারে কে পড়ে রয়েছে, H2SO4 না, শুধু H প্লাস পড়ে আছে, শুধু H প্লাস পড়ে আছে, শুধু H প্লাস পড়ে আছে, শুধু H প্লাস, কিছুক্ষণ আগে H2SO4 ছিল কিন্তু সে তো বেসের সাথে রিঅ্যাকশন করে নালিফাই হয়ে গেল, সল্ট হয়ে গেল, বললেন না যে নরমালিটি অফ লেফট ইকুয়ালস H প্লাস এন্ড নরমালিটি অফ OH মাইনাস, এই তো নরমালিটি অফ, আচ্ছা লেফট বলছিস তো, এই যে নরমালিটিটা বের করব, এই যে নরমালিটিটা বেরোলো, এটা বেরোলো যে পড়ে রয়েছে তার রেসপেক্টে, পড়ে কে আছে, পড়ে আছে অ্যাসিড, অ্যাসিড পড়ে আছে, অ্যাসিড পড়ে আছে মানে, অ্যাসিড পড়ে আছে মানে মিক্সচারে আমি কি পাবো, মিক্সচারে আমি শুধু H প্লাস পাবো, মিক্সচারে শুধু H প্লাস পাবো, আমি যদি H2SO4 কে একটা সেপারেট এন্টিটি হিসাবে ভাবি তখন নরমালিটি 2, শুধু ওর ভাঙাটা চিন্তা করলে, কিন্তু যখন রিঅ্যাকশন হয়ে গেছে, যখন রিঅ্যাকশন হয়ে গেছে শুনে নে, যখন রিঅ্যাকশন হয়ে গেছে তখন মিক্সচারে শুধু H প্লাস পড়ে আছে, তার মানে নরমালিটি H প্লাস এর রেসপেক্টে ক্যালকুলেট হবে, H প্লাস তো অ্যাসিড থেকেই এসছে, অ্যাসিডের রেসপেক্টে না, যে পড়ে রয়েছে তার যে চার্জটা তার H প্লাস এর রেসপেক্টে ক্যালকুলেট হবে,
আগেরটা তো তাই হয়েছে, আগেরটায় কে পড়ে আছে দেখ, আগেরটায় তো ওইচ মাইনাস পড়েছিল, ওইচ মাইনাস পড়েছিল, ওইচ এর মাইনাসের রেসপেক্টেই হয়েছে, এখানে এন ফ্যাক্টর 1ই আছে, এন ফ্যাক্টর 1ই নিয়েছে। লাস্টের গুলো এইচ প্লাস বা ওইচ মাইনাসের রেসপেক্টে হিসাব হবে, এইচ প্লাস এটা, দুটো তো সেমই আসছে। এখানে এন ফ্যাক্টর যেটা আমি লিখে দিচ্ছি, চল চাপ নিস না, এন ফ্যাক্টর অফ এইচ প্লাস এন্ড ওইচ মাইনাস। তাহলে H2SO4 এর এন ফ্যাক্টর কখন নিবি, যখন শুধু যখন শুধু অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্ট বের করছিস, শুধু বেসের গ্রাম ইকুইভ্যালেন্ট বের করছিস, দুটো মিক্সচার হয়ে গেল, রিঅ্যাকশন হয়ে গেল, রিঅ্যাকশন হয়ে গেলে H2SO4 এন্টিটির কোনো সিগনিফিকেন্স নেই, শুধু H প্লাস পড়ে আছে। H প্লাস যে কোনো অ্যাসিডেরই হতে পারে, এখানে H2SO4 এর বা যে কোনো অ্যাসিডেরই হতে পারে, ওই জন্য শুধু H প্লাস কে নেওয়া হয়, শুধু H প্লাস এর জন্য এখানে এন ফ্যাক্টর 1, এখানে OH মাইনাস আসছে না, লিখে লাভ নেই। ঢুকলো মাথায়? ঠিক আছে, চল এবার নেক্সট এটা কর দেখি। শুধু 3 মোলার দিয়ে, আচ্ছা ভলিউম চেয়েছে, আচ্ছা এটা অন্য ফ্লেভারের সাম, এটা অন্য ফ্লেভারের সাম। বলছে 3 মোলার NaOH এর কত ভলিউম রিঅ্যাক্ট করবে 6 মোলার, সরি 6 লিটার 1 মোলার, গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হতে হবে একদম। এটা লিখে দিই, NaOH H2SO4 Na2SO4 অ্যাসিড বেস রিঅ্যাকশন প্লাস H2O ব্যালেন্স করা, এটা 2 বসবে নাকি, ম্যাচড, হাইড্রোজেন 4টে, অক্সিজেন 2টো, ম্যাচড। ব্যালেন্স নিয়ে কিছু এফেক্টেড হবে না, কারণ গ্রাম ইকুইভ্যালেন্ট এই মোলস নাম্বার ডিপেন্ডেন্ট নয়। NaOH এর গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 এর সেম, Na2SO4 এর সেম, H2O তারও সেম, আমাদের এই দুটো লাগবে না, আমাদের লাগবে শুধু NaOH এর গ্রাম ইকুইভ্যালেন্ট আর H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট, NaOH এর H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে ভলিউম NaOH জানি না, মোলারিটি ভলিউম চেয়েছে, তাহলে ভলিউম ইনটু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, ওর জন্য ভলিউম ইনটু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর 4 আসছে, ভি লিটার বের করব 4 আসছে, এটা হচ্ছে ভলিউম অফ 3 মোলার NaOH। তুই কথা বললি 4, তো তুই তো 4ই বললি মনে হয়, এন ফ্যাক্টর বের করতে হবে, 6 ইনটু 1 ইনটু 2 আছে, ঠিক আছে, 6 এর তো 2 হবে না, H2SO4 কোনটা ডাইলিউশন ইকুয়েশন কখন বাবু, এই তো গোলাচ্ছিস। ডাইলিউশন ইকুয়েশন হচ্ছে একটা এন্টিটির যে কনসেন্ট্রেটেড আছে তার যদি ডাইলিউশন করি, কিন্তু তো আলাদা আছে এখানে, এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, ডাইলিউশন ইকুয়েশন রিঅ্যাকশনের জন্য না। কনসেন্ট্রেটেড H2SO4 আছে, তার মধ্যে জল ঢাললাম, এবার ডাইলিউশন ইকুয়েশন, হ্যাঁ তো রিঅ্যাকশন হচ্ছে, ডাইলিউশন ইকুয়েশন রিঅ্যাকশনের জন্য না, কনসেন্ট্রেটেড সলিউশন তাকে ডাইলিউট করব তখন, রিঅ্যাকশন এখানে রিঅ্যাকশন হচ্ছে, তো রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনের জন্য ডাইলিউশন ইকুয়েশন নয়, ঠিক আছে ওকে চল, এটা ইজি কোশ্চেন ছিল, বোর্ড লেভেল একদম, এটা কর দেখি। What weight of calcium will react with 80 gram of oxygen? গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে করা যাবে, ছোটবেলার টেকনিকেও অনেকে করতে পারিস, সেই এর এত গ্রামের সাথে রিঅ্যাকশন করলে ওর কত গ্রাম হবে, ইউনিটারি মেথড, বাট ক্লাস 12 তো গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে কর, বেটার, ছোটবেলার টেকনিকে মার্কস নাও দিতে পারে। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড, না তো সবাই পারবে, গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে কর না, সেই গেছিস তো, গ্রাম ইকুইভ্যালেন্ট প্রত্যেকটা এন্টিটির সেম হবে, ল অফ ইকুইভ্যালেন্স, ব্যাস মিটে গেল। ইউনিটারি দিয়ে করলে বোর্ড যে মার্কস নাও দিতে পারে, জয়েন্টে কাজে লেগে যাবে।
চলো দেখি তাহলে। আচ্ছা, টু ক্যাও হচ্ছে ল অফ ইকুইভ্যালেন্স, এখানে লিখে দিবি। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম অক্সাইড। একদম ঠিক। মাস বা ইকুইভ্যালেন্ট মাস, মাস বা ইকুইভ্যালেন্ট মাস। সাবাস। ক্যালসিয়ামের ওয়েট বা মাস চেয়েছে, ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট মাস, ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট মাস 20 হবে। ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট মাস 20, ইকুইভ্যালেন্ট মাস মানে মোলার মাস। মোলার মাস ক্যালসিয়ামের দেখ 40, ভালো করে শুনবি বাবু, দেখ এ দেখ মোলার মাস বাই এন ফ্যাক্টর, মোলার মাস ক্যালসিয়ামের 40। শোন শোন শোন, এই ক্যালসিয়াম হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টের এন ফ্যাক্টর তার ভ্যালেন্সি, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2 কারণ 20 নম্বর আছে। যদি পুরোনো নিয়মে দেখিস 2 8 8 2 2 8 8 2, ভ্যালেন্সি 2 ক্যালসিয়ামের। ঢুকলো মাথায়, ঢুকলো মাথায়। অক্সিজেন O2, এটাও বলে দিই, এটাও বলে দিই, এগুলো আগে বলা হয়েছে তাও চলো আরেকবার বলে দিচ্ছি। অক্সিজেন স্যার মোলার মাস O2 লাগবে স্যার, O2 বাবু O2 32 হয়, O2 32 হয়, শুধু ও হলে আলাদা ব্যাপার। এন ফ্যাক্টর শোন শোন, একটা অক্সিজেন স্যার, স্যার একটা অক্সিজেন মানে একটা এলিমেন্ট মানে তার ভ্যালেন্সি মানে 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2 কারণ 2,6 আছে, 2,6 আছে, 8 থেকে 2 কম, অক্টেট ফুলফিলমেন্ট চাই। দুজনের 4, দুটো অক্সিজেনের 4, নেট ভ্যালেন্সি নিতে হয় 4, তাহলে 8 বাবু, 8টাই লেখা আছে, মনে পড়লো? আর কি হয়ে গেল। গিভেন অক্সিজেন 80 আছে, EO2 8 আছে, ECA 20 আছে, করা কি আছে না বল? 8 দিয়ে তো কাটবে না, 8 দিয়ে তো কাটবে, 10 কাটবে, 200 আসছে, 8 10 80 200। হ্যাঁ, একটু করে অ্যান্সার লিখতে হয় এগুলোতে। ওয়েট অফ CA ইকুয়াল টু 200 গ্রাম, তো 200 গ্রাম ক্যালসিয়াম আমাকে নিতে হবে। দেখ বুঝতে পারলি কিনা? ঠিক আছে, নোটস এগুলো সব লিখে রাখিস তো, একদম একদম নোটস ভালো করে রেডি কর, হেভি মজা চলে আসবে। নেক্সট এটা কর দেখি। What mass of sodium will react with this mass of chlorine? Law of equivalence. বুঝে চলো, Na প্লাস Cl2 2 NaCl, তাহলে ল অফ ইকুইভ্যালেন্স পাশে অবশ্যই লিখবে, যেই ল ইউজ করবে পাশে লিখবে। ল অফ ইকুইভ্যালেন্স, Na এর গ্রাম ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু ক্লোরিনের গ্রাম ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু NaCl এর গ্রাম ইকুইভ্যালেন্স।
given mass by equivalent mass, এটা একবার মনে করিয়ে দিই। এন এর জন্য কি করে বেরোলো স্যার 23/1 মোলার মাস। এটা Cl2 এর জন্য স্যার Cl2 আছে, একটা Cl এর বাবু 35.5 gmm, এই যে Cl2 তাহলে 35.5 ইনটু 2, একটা Cl এর ভ্যালেন্সি 1 1 1 গ্রুপ 17, তাহলে দুটো Cl এর 2, ওই জন্য এটা বসেছে ইকুইভ্যালেন্ট মাস। এবার বসিয়েছি E23 E 35.5 এটা। এবার তো ক্যালকুলেশন WNA, চল ক্যালকুলেশন করি। 35 যেটা মনে হয় চলে যাচ্ছে না, 3 × 5 = 15, 5 × 7 = 1, 3 × 5 = 15, 1 = 6, 3 × 3 = 9, 1 = 10। ইয়েস, ডাইরেক্ট 3 দিয়ে যাচ্ছে। সো 23 × 3, 3 × 3 = 9, 3 × 2 = 6, তাই আছে তো? তাহলে মাস অফ সোডিয়াম কতটা দরকার না 69 গ্রামস, 69 গ্রামস, 69 গ্রামস হলো। শাবাশ, ভেরি নাইস। এটা বলো দেখি, কোয়েশ্চেন্স প্রচুর আছে ভাই। The weight of AgCl precipitated when a solution containing etho NaCl is added to AgNO3. Chloride salt এর identification reaction. জানি 108 তো 108 Ag ওই তো 107.86 মানে 108। জয়েন্টে নিটে দিয়ে দেবে, শিওর দিয়ে দেবে। যদি ওই কোয়েশ্চেনে না দেয় তাহলে দেখবি অন্য কোয়েশ্চেনে দেওয়া আছে কিনা, দেবেই ওটা। ওরা আমার এমন চালাক, ধরে না এখানে এজি দিল, দেখলে হয়তো এজি এখানতে লেখা নেই, দুটো কোয়েশ্চেন পরে দেখবি এজি দিয়ে আবার কোয়েশ্চেন আছে, ওখানে দেওয়া আছে, দেওয়া থাকবেই কোনো না কোনো জায়গায়। চল ফার্স্টে তো রিঅ্যাকশন সবাই জানে, NaCl প্লাস AgNO3, AgCl এর প্রেসিপিটেশন নিচে পড়ে, ক্লোরাইড সল্টের আইডেন্টিফিকেশন, HCl এই ফরম্যাটে আমরা আইডেন্টিফাই করতে পারি, সোডিয়াম নাইট্রেট। বেশ, মোলার মাস অফ NaCl বের করব, মোলার মাস অফ AgNO3, সেখান থেকে ইকুইভ্যালেন্ট মাস এভাবে করতে পারিস। NaCl তো সবাই জানে 58.3, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, তাহলে NaCl এর ইকুইভ্যালেন্ট মাস, মোলার মাস বা এন ফ্যাক্টর, এটা একটা কম্পাউন্ড, মনে কর আয়নিক কম্পাউন্ডে কি বলেছিল, মড অফ চার্জ, আয়নিক কম্পাউন্ড মড অফ চার্জ, এন এর চার্জ +1, যে কোনো একজনের চার্জ নিলেই হবে 1, হয়ে গেল ইকুইভ্যালেন্ট। AgNO3 170 হয়, এজির তো বললামই 108 গ্রামস অলমোস্ট। এটা Ag 108, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গ্রামস, মোটামুটি কাছাকাছি। করে দেখ 170 আসছে, করে দেখ আসছে। এখানে তো 16 × 3 হচ্ছে 48, প্লাস 14 হয়ে যাচ্ছে 62, প্লাস 108, অ্যাবসলিউটলি 170 আসছে। এবার ইকুইভ্যালেন্ট মাস, মোলার মাস বাই এন ফ্যাক্টর, মোলার মাস 170, এন ফ্যাক্টর কত স্যার AgNO3, স্যার যে কোনো একজনের নিলেই হবে স্যার, একটা +1 একটা -1, তাহলে প্লাসটা নিয়ে নিন না মড দিয়ে, 170 গ্রামস। ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেলাম, এরও পেয়ে গেলাম। এবারে গ্রাম ইকুইভ্যালেন্ট, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। NaCl এর মাস কত দেয়া আছে 5.85, দেখ 5.85, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস হয়ে গেল 58.5, বসিয়ে দিলাম। 1/10 আসছে, গ্রাম ইকুইভ্যালেন্ট এটা আসছে, তাই তো? WAgNO3 বের করলি না, W তো দেয়া আছে নাকি? আচ্ছা, Wটা চেয়েছে কি?
হ্যাঁ ওয়েট অফ AgCl চেয়েছে, তাহলে WAgNO3, ও সরি দেয়া আছে, AgCl টা চেয়েছে, AgNO3 দেয়া আছে 3.4 গ্রামস। এই তো ই বের করলাম, এটা কাটাকাটি করে দেখ 0.02 আসছে, 0.02 আসছে খোকা, তাই তো? আবার একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বললাম এর গ্রাম ইকুইভ্যালেন্ট দিস এন্ড দ্যাট সেম হবে, সেম হবে, সেম হবে। তাহলে কি বের করলি? গ্রাম ইকুইভ্যালেন্ট অফ AgNO3 ওর কত 0.1, কে আগে শেষ হবে? স্যার AgNO3 লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এবার সব ক্যালকুলেশন লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্টে হবে। তাহলে AgNO3 এর গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু AgCl এর গ্রাম ইকুইভ্যালেন্ট হবে। তুই বলবি কেন স্যার? NaCl তো বেশি ছিল। আরে ভাই AgNO3 কম আছে, ও তো আগে শেষ হয়ে যাবে, ও শেষ হয়ে যাওয়ার পরে রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। NaCl তো আর কাউকে পাবে না প্রেসিপিটেশন তৈরি করাতে, রিঅ্যাকশন এগোবেই না, এগোবেই না এক্সটার্নাল এফেক্ট ছাড়া। ওই জন্য বলছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ AgNO3 ইকুয়ালস টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ AgCl। AgNO3 পেয়ে গেছিস, AgCl বের করবি ওয়েট বাই ইকুইভ্যালেন্ট মাস, তো ক্রস মাল্টিপ্লিকেশন কি AgCl এর ফর্মুলা মাস বাই n ফ্যাক্টর, AgCl এর ফ্যাক্টর 1 1 1, আলটিমেটলি অ্যান্সার মাল্টিপ্লাই করে 143.5 এখানে বসাবি, 2.87 গ্রামস, 2.87 গ্রাম গিভেন ওয়েট লাগবে। হলো? এই সামগুলো প্র্যাকটিস না করে গেলে কি করে মনে থাকবে? বোঝা আমাকে, বোঝা যাই রে। চল কয়টা? বেশ, সামস আবার হবে এখন পরে, থিওরি পড়ে নিই আমরা। পার্টস পার মিলিয়ন খুব ইজি, 10 টু দি পাওয়ার 6 বা 1 মিলিয়নে যত পার্ট সলিউট আছে, 10 টু দি পাওয়ার 6 বা 1 মিলিয়ন সলিউশন, 6 মানে 1 মিলিয়ন সলিউশনে কতগুলো পার্টস আছে সেটাই পার্টস পার মিলিয়ন। এক্সাম্পল দেখ, 220 ppm HNO3, তিনটে বলতে পারি, তার মানে 20 পার্টস সলিউট কে HNO3 কোথায় বলা আছে 10 টু দি পাওয়ার 6 পার্টস অফ সলিউশন। যদি মাসের ফরম্যাটে বলিস বাই মাস, তাহলে 20 গ্রাম পাবি, 10 টু দি পাওয়ার 6 গ্রাম পাবি। যদি ভলিউম বলিস ভলিউমের রেসপেক্টে, লিটার পাবি, লিটার পাবি। দেখ ভালো করে, ঠিক আছে? মানে মোদ্দা কথা হলো 10 টু দি পাওয়ার 6 এর সাথে তোকে কম্পেয়ার করতে হবে। চল ওটা বল দেখি, বাই স্ট্রেংথ বলেছে, বাবু এখানে কি ছিল? প্রথমে বাই ভলিউম, বাই মাস, বাই স্ট্রেংথ। ওয়েট বাই ভলিউম আছে, তাহলে ভাবতে পারিস 20 গ্রাম ডিজলভ আছে 100 ml, ও সরি নর্মাল, যে কোনো একটা কিছু হবে, 100 ml তো ছিল, W বাই V। ও ppm আছে, কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ ppm বলছি, নর্মালি আমরা 100 ml দিয়ে করেছিলাম, ppm ঠিকই বলেছে 10 টু দি পাওয়ার 6, আর ppb হলে 10 টু দি পাওয়ার 9 পার্টস পার বিলিয়ন হলে, কারেক্ট বলেছে। হয়ে গেল ভাই। এই যে 20 গ্রাম সলিউট আছে 10 টু দি পাওয়ার 6 ml সলিউশন, মিটার কিউব, মিটার কিউব হবে, মিলিলিটার মানে সেন্টিমিটার কিউব। হ্যাঁ লিটার এসআই, লিটার এসআই নয়, মিটার কিউব এসআই। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। এটা এসআই, এবার কনভার্সন করতে হবে। 20 কেজি অফ সলিউশন 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব অফ সলিউশন বলতে পারতাম এসআই তে বললে, এটা সিজিএস এ বলেছি, সিজিএস এ। হ্যাঁ হ্যাঁ, এগুলো জানিস তো, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, মিটার 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 মিটার। দেখেন এটা
বাই মাস বললে মাস অফ সলিউট, মাস অফ সলিউশন 10^6। বাই ভলিউম বললে ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউশন 10^6। স্ট্রেংথ বললে স্ট্রেংথ, এই যে স্ট্রেংথ, ওয়েট বাই ভলিউম মানে ওয়েট বা মাস, মাস অফ সলিউট গ্রামে, ভলিউম অফ সলিউশন ml এ, মিলিলিটারে 10^6। এই যে ওপরটা লেখা আছে, এটা তো বলাই হলো। পিপিবি মার্কেটে চলে, পার্টস পার বিলিয়ন 10^9 হয়ে যাবে, কনসেপ্ট সেম। পিপিটি পার্টস পার 1000 অনেক সময় বলে কোশ্চেনে 10^3। এই তিনটে লিখে রাখ, 1 2 3 ফটাফট, 1 2 3 তাহলে মনে থাকবে এখন। হ্যাঁ, পুজো দিয়েছি, একটু প্রসাদ খা। ডান, ভেরি গুড। ওকে, স্ট্রেংথ হচ্ছে মাস বাই ভলিউম, গ্রাম বাই ml, সলিউটের মাস, সলিউশনের ভলিউম। মিষ্টি খেয়ে জল খা, মিষ্টি খেয়ে অলওয়েজ মুখটা পরিষ্কার করবি, কারণ এখন দ্য রিসেন্ট স্টাডি বেরিয়েছে, তুই শুনবি কিনা বল, মিষ্টি নিয়ে শুনবি কিনা বল, মিষ্টি থেকে হার্ট অ্যাটাকের পসিবিলিটি 20% বাড়ছে। কি বলবি স্যার? মিষ্টি থেকে হার্ট অ্যাটাক ফার্স্ট টাইম শুনছি। শোন, এরকম বিভিন্ন পেপার আমি ফলো করি, তাই বলছি। মিষ্টি খেলে যদি মুখ না ধুস, কুলকুচি না করিস, জল খেলে মুখে একটু নাড়িয়ে নিবি, কি হয়, ও দাঁতে বসে থাকে, দাঁতে ক্ষয় করে, ক্যাভিটি তৈরি করে। তো এরকম যদি কন্টিনিউ হয়, দাঁতের, আমাদের এই দাঁতের এনামেলের ঠিক নিচেই আছে নার্ভ। কোন নার্ভ? যে নার্ভটা নিচে একটা নার্ভ আছে, নার্ভের নামটা মনে পড়ছে না, সেই নার্ভটা ডিরেক্ট হার্টের সাথে কানেক্টেড। এবারে কি হয়, দাঁতের যে জার্মস গুলো আছে সেগুলো নর্মালি স্কিন পেনিট্রেট করতে পারে না, কিন্তু যদি দাঁতের ক্যাভিটি হয় এবং গর্ত হয়ে যায়, তখন সেই নার্ভের কাছে সেই জার্মস গুলো চলে আসে, তখন সেই জার্মস গুলো ডাইরেক্ট ওই নার্ভ দিয়ে হার্টে ট্রাভেল করে। এরকম যদি কন্টিনিউ হয়, হার্টে সবসময় পিওর জিনিস চাই, হার্টে ইমপিওর ঢুকলেই হার্ট ক্লট করে, ওই জার্মস গুলো গিয়ে হার্টের ফাংশনিং এ প্রবলেম করে। একবার হলো প্রবলেম নেই, দুবার হলো প্রবলেম নেই, যদি বারবার 7-8 বার হয়ে যায় কন্টিনিউ, তখন ওরা গিয়ে হার্টের ফাংশনিংটাকে পুরোপুরি আটকে দেয়, তখন হার্ট ব্লক হয়। খেয়াল আছে সেটা, দারুণ রিসার্চ বেরিয়েছে আর কি। চলো, জার্মানির কোন একটা ইউনিভার্সিটি বের করেছে মোস্ট প্রবলেম। চলিয়ে 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 আ যাও, করো এটা। 80 ppm of NaOH is present in aqueous solution, find the molarity of solution। একটা দেখিয়ে দিই, তারপরে বাকিগুলো করা যাবে। দেখ, মোলার মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রাম পার মোল, সবাই জানে। কোশ্চেনে কি বলেছে? 80 ppm, 80 ppm, তার মানে 80 ppm মানে 80 গ্রাম NaOH প্রেজেন্ট আছে 10⁶,
গ্রাম সলিউশনে কিছু না বলে দিলে মাস বাই মাস নিবি, কিছু না বলে দিলে মাস বাই মাস নিবি। যদি ভলিউম হয় বা স্ট্রেংথ হয় ওরা বলে দেবে, দিতে হবে, নাহলে বুঝবে কি করে স্টুডেন্ট। কিছু না বলে দিলে নর্মালি মাস বাই মাস, জেনারেলি মাস বাই মাস নিয়ে থাকি আমরা। তাহলে সলিউট, ওই সলিউট আছে 80 গ্রাম, সলিউশন আছে, সলভেন্ট না সলভেন্ট না, সলিউশন আছে, সলিউশন 10⁶ গ্রাম। মোলারিটির এই অতীত কাল থেকে পড়ে আসছো, প্রাচীন কালের ফর্মুলা, ওল্ড এজেস, মোলারিটি অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এনবি পেয়ে যাবো এখান থেকে, আগে এনবিটা বের করি। এটা করতে গেলে আগে এনবি দরকার। এনবি মানে কি? মাস বাই মোলার মাস, মাস বাই মোলার মাস। 2 মোলস আসছে, 2 মোলস আসছে, তাই তো? 2 মোলস। আমার দরকার ভি, ভলিউম দরকার, কিন্তু আমার সলিউশনের মাস দেওয়া আছে, মাস। তাহলে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাস ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি। কেন? যাদের মনে নেই একবার মনে করো। কারণ ডেনসিটি মানে মাস বা কেমিস্ট্রির ভাষায় ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম। তাহলে ওয়েট বের করতে গেলে বা আমার কি দরকার? ভলিউম, ভলিউম বের করতে গেলে মাস বাই ডেনসিটি করতে হবে। তো ওয়েট দেওয়া আছে, মাস দেওয়া আছে 10⁶। জলের ডেনসিটি কিছু না বলে দিলে অলওয়েজ 1 গ্রাম পার মোল। ডেফিনেটলি অ্যাকোয়াস সলিউশন আছে না, ডেনসিটি অফ ওয়াটার 1, তাহলে আলটিমেটলি 10⁶ ml আসছে, তাই তো? 10⁶ ml যদি ml ফরম্যাটে রাখিস এটা লিখতে পারিস, 10 লিটার যদি রাখিস তো লিটার ফরম্যাটে, যেটা পছন্দ, যেটা পছন্দ। এটা ভলিউম বেরোলো। এটা এরকম লেখাটা ঠিক হবে না, এটা এরকম লেখাটা ঠিক হবে। এটা ml ফরম্যাটে বেরোলো। ভি লিটারে বললে, ভি ইন লিটার হলে 10⁻³ লিটার বলবো আমরা। ভি ইন লিটার হলে 10⁻³ समझा, 10⁻³ মোলারিটি, মোলারিটি মাস, সরি মাস বলছি কেন, মোলস বাই ভলিউম। মোলস পেয়ে গেছি 2, ভলিউম পেলাম 1000, ডিভাইড করে দে, তাহলে 0.002 মোলার। বল বাবু, ক্লিয়ার একদম? সুন্দর, শাবাশ শাবাশ বেটা শাবাশ। নেক্সট, পুরোনো জিনিস ফাটাফাট রিভাইজ করে নাও। যদি মোলারিটির টার্মসে বলো তাহলে m1v1 ইকুয়ালস টু m2v2। m1v1 কার নেবে? কনসেন্ট্রেশন সলিউশনের। m2v2 কার নেবে? ডাইলিউট সলিউশনের। ঠিক আছে, সেম সলিউশনের, রিঅ্যাকশনের না, সেম সলিউশন, সলিউট সলভেন্ট সেম আছে। যদি নরমালিটির ফরম্যাটে বলো, এমটাকে, হ্যাঁ এমটাকে, ইয়েস এমটাকে রিপ্লেস করতে পারো এন দিয়ে, এন দিয়ে বলবে সব কথা, মানে ঘুরে ফিরে দিবি সব একই জিনিস যাচ্ছে, শুধু রিপ্রেজেন্ট করার টেকনিকটা আলাদা। নরমালিটি অফ কনসেন্ট্রেটেড সলিউশন, ভলিউম অফ কনসেন্ট্রেটেড, এটা পুরো কনসেন্ট্রেটেড। এটা ডাইলিউট ইকুয়েশন, এটা হচ্ছে অফ ডাইলিউট সলিউশন, এটা হচ্ছে ভলিউম অফ ডাইলিউট সলিউশন। এটা নিয়ে নরমালিটি লিখতে হবে। বল, ঠিক আছে? জানা জিনিস, জানা জিনিস, m1v1 m2v2, n1v1 n2v2, শাবাশ। নেক্সট, এটা চলে আসলো কেন? why this came, করো, চল বেটা अब जा। বুঝছিস? হয়ে গেছে, নিউ এটা সব বাদ দিয়েছে, সব সব বাদ দিয়েছে।
ওই জন্য ক্লাস নোটটা ভালো করে করতে হবে, তারপরে একটা জাস্ট ওভারঅল রিভিশনের জন্য এনসিইআরটি ঠিক আছে। কিসের সাথে? এই বছর? তাই? সিবিএসই তো শেষ, তো মার্চে শেষ তো। তাই? হ্যাঁ, সেকেন্ড থেকে তো শুরু হচ্ছে। নর্মালি তো ওরকম করে না, তাহলে যারা দিচ্ছে তাদের বোধহয় ওই দিন শিফট নেই। তাই? তাই? স্ট্রেঞ্জ ব্যাপার, এরকম তো আগে হতো না। ওরা তো নিজেরা কনসাল্ট করে বসে। কি করছে ভাই? ও আচ্ছা, সব হিন্দিতে রয়েছে। কি হচ্ছে ব্যাপার? ওরা তো এরকম করে না নর্মালি। যাই হোক, হুম, বোর্ডস তো ছাড়া যাবে না, বোর্ডস তো ভাই রিপিট করা যাবে না। हाँ। क्या जमाना आ गया है भाई। চেঞ্জ করে দেবে, হ্যাঁ করে দেবে, তাই হয়তো আজকালের মধ্যেই ওরা একটা অল্টারনেট শিডিউল ম্যানেজ করে দেবে। চলো চলো, মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে ওরা দুজন মিলে খবর রাখেনি, সিবিএসসি ওর সাথে কনসার্ন করেনি। আগে যেহেতু সিবিএসসি অ্যারেঞ্জ করতো তো ওর মতো করে করতো, এখন দুজনের সাথে কানেকশন লুজ হয়ে গেছে। চলো আমরা প্র্যাকটিস করে নিই। ফাইন্ড ভলিউম অফ 6 normal HCl which is required to prepare 3 liter 2 normal। আচ্ছা, HCl বানাচ্ছি, নরমালিটি ডিক্রিজ করছি, ডাইলিউশন করছি। এটা N1, প্রথমে নরমালিটি দেওয়া আছে 6, ভলিউম লাগবে চেয়েছে। পরের বারে ভলিউম দেওয়া আছে 3 লিটার, ভলিউম ইজ গিভেন 3 লিটার, নরমালিটি ইজ 2 নরমাল, 2 নরমাল। তাহলে ডাইলিউশন ইকুয়েশন কি বলছে? N1V1 equals to N2V2, তাহলে V1 লাগবে N2V2 by N1, N2V2 by N1, N2 মাস্টার দেওয়া আছে 2, V2 3, N1 6, কত আসছে বল? 1 আসছে। V1 equals to 1 লিটার, তাহলে 1 লিটার, মানে সলিউশন, কিন্তু সলিউশন 1 লিটার সলিউশন করতে পারলেই হলো। 1 লিটার সলিউশন, একেবারে 3 লিটার ছিল, ওই জন্য ডাইলিউশন ছিল, কনসেন্ট্রেশন কম ছিল। চল নেক্সট, নতুন টপিকের দিকে যাচ্ছি। এই নরমালিটি, মোলারিটি, ডাইলিউশন, ব্লা ব্লা ব্লা, এখান থেকে আর একটা নতুন দিকে যাচ্ছি, সলিউবিলিটি অফ সলিডস ইন লিকুইড। একটা লিকুইডের মধ্যে সলিড কিরকম ভাবে গুলতে পারে, চিনি গুলছি জলে, সলিউবিলিটি ঢুকছে। এবার দেখ, আস্তে আস্তে নতুন সেগমেন্টের দিকে যাচ্ছে। সলিড যে আছে সলিউট, সলভেন্ট যে আছে লিকুইড, তাকে সলিউশন বানানো প্রসেসটাকে বলে ডিসলিউশন। ডিসলিউশন ডিসলিউশন আবার সলিউশনকে তুই যদি সলিউট সলভেন্টে ফেরত আনতে পারিস, ক্রিস্টালাইজেশন নাম দেয়া হয়েছে। পয়েন্টস গুলো দেখ, সলিউবিলিটি অফ সলিউট কি রেফার করে? ম্যাক্সিমাম সলিউট কতটা গুলতে পারবো 100 ml সলভেন্টে, maximum amount of solute that can be dissolved in 100 ml solvent। সেখান থেকে ক্যাটাগরি করা হয়েছে, 3টে ক্যাটাগরি: আনস্যাচুরেটেড সলিউশন, ম্যাক্সিমাম সলিউট আমি ডিসলভ করিনি, ওকে মাস্টার, স্যাচুরেটেড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট হ্যাজ বিন ডিসলভড। Yes, কিন্তু মনে রাখবি বাবু, একটা সার্টেন টেম্পারেচার, if temperature changes solubility changes।
সুপার স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড ম্যাক্সিমাম যতটা গুলতে পারে ইন সলভেন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভ ইন সলভেন্ট এট হাই টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ করে গুলে দিয়েছি। এবার তুই বলতে পারিস যদি পার্টিকুলার এই টেম্পারেচারে করতাম কি হতো, তাহলে বাবু এক্সট্রা সলিউট গুলতো না, নিচে পড়ে যেত, প্রেসিপিটেশন। ক্রিস্টালাইজেশনের ভেতরে জল চলে যেতে পারে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, যেটা তৈরি হলো লিকুইড নিচে পড়ে থাকলো, সলিউট আমি বের করে নিলাম, এটাই ক্রিস্টালাইজেশন। আরে নুন যেভাবে বানায়, সমুদ্রের জলে কি আছে, ডিসলভিউট সল্ট আছে, ওখান থেকে গরম করে ওয়াটার ভেপার হয়ে জল বেরিয়ে যায়, নুন পড়ে থাকে, ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল ফেরত পাচ্ছি আমি। সিম্পল। না না না, নট পসিবল, কারণ যখন গলে বলছি, যখন জলে গুলে যায় ওরা স্প্রেড হয়ে যায়, পার্টিকেলস গুলো স্প্রেড হয়ে যায়। চিনি ওরকম মোটা আছে মানে ওখানে 1 CR পার্টিকেলস সাপোজ আছে, জলে গুললি ওরা স্প্রেড হয়ে গেল। ক্রিস্টাল যখন করছি হতেই পারে 10,000 পার্টিকেল এক জায়গায় আসলো, ক্রিস্টাল ছোট হয়ে গেল। এটাও হতে পারে 10 CR পার্টিকেল এক জায়গায় আসলো, বড় ক্রিস্টাল পেয়ে গেলাম। এটা গুজরাটে যেখানে নুন বানায় সেখানে গেলে দেখতে পাবি, যখন নুন বানানো হচ্ছে একদম বড় বড় ডাবলা ডাবলা ক্রিস্টাল তৈরি হচ্ছে বা ছোট ছোট ক্রিস্টাল হচ্ছে, বড় হলে তাকে আবার ভাঙতে লাগে, ছোটগুলো হলে সেগুলো নর্মাল রক সল্ট হিসাবে ইউজ হয়ে যায় বা ব্ল্যাক সল্ট। ওটাকে তো আয়োডাইজ করে তো নর্মাল সল্ট বানানো হয়, টাটা সল্ট যেগুলো, কিন্তু মনে রাখিস রক সল্ট ব্ল্যাক সল্ট ভালো, ওর মধ্যে নিউট্রিয়েন্টস থাকে, নিউট্রিয়েন্টস বাদ দিয়ে আয়োডাইজ সল্ট বানানো হয়, ভেবে দেখ। চলো, কারণ টেস্ট আরো রিফাইন্ড, নর্মাল যে নুন হয় না সাদা নুন, ওর টেস্ট আরো রিফাইন্ড, আর ব্ল্যাক সল্ট বা রক সল্টের টেস্ট অত ভালো নয়, মানুষ পছন্দ করে না, কিন্তু রক সল্ট আর ব্ল্যাক সল্ট ইজ বেশি নিউট্রিশাস। যাই হোক, আচ্ছা, সুপার স্যাচুরেটেড সলিউশন আনস্টেবল, কারণ হয় হাই টেম্পারেচারে করতে হবে, নালে সলিউট আরো বেশি অ্যাড করতে হবে আগের টেম্পারেচারে। যদি এটাকে শেক করিস বা আরো সলিউট অ্যাড করিস তাহলে দেখবি নিচে কিছু অ্যামাউন্ট অফ ক্রিস্টালাইজেশন হয়ে গেছে, কারণ ও তো আর নিতে পারছে না বমি করার মতো। আরে ও যতটা নিতে পারে সেটা স্যাচুরেটেড, তুই টেম্পারেচার চেঞ্জ করে কিছু একটা করে আরো সলিউট দিলি, তুই যদি ওকে আবার বিরক্ত করিস তুলে দেবে ক্রিস্টালাইজেশন মতো আমরা কিছু অ্যামাউন্ট অফ সলিউট পেয়ে যাবো। যদি এতটা জল আছে আমার কাছে, এবার জলটা একটা পার্টিকুলার টেম্পারেচার সুপার স্যাচুরেট হয়ে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম এইগুলো এইটা মানে কি হলো? স্যাচুরেটেড মানে হচ্ছে ধরে নে 30 ডিগ্রি সেলসিয়াসে তুই ডিসলভ করলি 100 গ্রাম অফ সলিউশন, টেম্পারেচার বাড়িয়ে দে 40 ডিগ্রি সেলসিয়াস করলে ওর সলিউবিলিটি চেঞ্জ হয়ে যায়। দেখা গেল ফর এক্সাম্পল 40 তে তুই 150 ডিসলভ করে দিলি, কিন্তু তুই নিজে ভেবে দেখ সলভেন্টের অ্যামাউন্ট তো সেম আছে, সলভেন্টকে তুই ফোর্স করলি, টেম্পারেচার বাড়িয়ে ফোর্স করলি আরো বেশি সলিউট নেয়ার জন্য। এবার যদি সলভেন্টকে ডিস্টার্ব করিস বমি করে দেবে, সেটাই ক্রিস্টালাইজেশন। তার মানে এটা সলভেন্ট আছে, আমি সেটা যেটা জিজ্ঞেস করছিলাম 40 ডিগ্রি সেলসিয়াসে যা আমরা করেছি, এবার ওইটাতে অল্প পিঞ্চ অফ সলিউট দিলে কি পুরো ক্রিস্টাল হয়ে যাবে? অল্প 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 অল্প। আরে বমি করলে কি সবটা বমি করে, যখন পেটে এক্সেস থাকে তখন বমি করি, আমাদের তো স্টমাকের একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ক্রস করে গেলে এক্সেসটা বমি হয়ে বেরিয়ে যায়। যেটুকু অ্যাড করবো বা ওর নেয়ার ক্যাপাসিটি, ধরে নে ওর সলভেন্টের নেয়ার ক্যাপাসিটি 40 তে কথা বলছি, সাপোজ 140 গ্রাম, তুই এক্সট্রা 150 দিয়েছিস, ও 10 বের করে দেবে, আর পিঞ্চ তো অবশ্যই বের করে দেবে এক্সট্রা, যেটা ওর ক্যাপাবিলিটির বাইরে।
চল, সলিউবিলিটিকে কারা কারা ম্যানিপুলেট করে? নেচার, সলিউটের নেচার চেঞ্জ হলে, যেমন দেখো পোলার সলিউট পোলার সলভেন্টে ডিজলভ হয়। পোলার মানে যেমন সুগার, ডিজলভ হয় কোথায়? ওয়াটার, একটা পোলার সলভেন্ট। নন পোলার যারা আছে, পোলার নন পোলার কেমিক্যাল বন্ডিং এ বাদ দিয়ে একবার রিভাইজ করে নিস। নন পোলার ডিজলভ হবে নন পোলারে, পোলার ডিজলভ হয় পোলারে, নন পোলার প্রেফার করে নন পোলারকে। যেমন ন্যাপথালিন একটা নন পোলার সলিউট, সে প্রেফার করে কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন। আরে পোলার মানে H2 এর আছে না ডেল প্লাস ডেল মাইনাস, চার্জ ডাইপোল মোমেন্ট ভাই, ডেল প্লাস ডেল মাইনাস, ওই জন্য পোলার বলছে। আর এদের ক্ষেত্রে ডেল প্লাস ডেল মাইনাস হয় না, ওই জন্য নন পোলার। এটা ইম্পর্টেন্ট। টেম্পারেচার, কোয়েশ্চেন এটা থেকেই আসবে। টেম্পারেচার কিভাবে ম্যানিপুলেট করে সলিউবিলিটি? তিনটে কেস, 3 কেসেস, মোটামুটি 3টে কেস দিয়ে আমরা বাবু মন দিয়ে দেখ টেম্পারেচার ডিপেন্ডেন্সি বের করতে পারি, সলিউবিলিটি। ডিসলিউশন এন্ডোথার্মিক মনে আছে তো, এক্সোথার্মিক মানে হিট বেরোয়, এন্ডো মানে নেয়, নেয় সিস্টেম হিট নিচ্ছে, সিস্টেমের হিট দরকার পড়েছে। যদি ডিসলিউশনটা এন্ডোথার্মিক হয় মানে আমাকে হিট দিতে হয়, তাহলে টেম্পারেচার যদি বাড়াস সলিউবিলিটি বাড়বে। কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, মন দিয়ে রাখ এক্সাম্পল গুলো, বিশেষ করে সোডিয়াম নাইট্রেট NaOH এর সলিউশন বানালে এটা হয়। ডিসলিউশন যদি এক্সোথার্মিক হয়, সিস্টেম থেকে হিট বেরোচ্ছে, সিস্টেম হিট রিলিজ করছে, তাহলে সেখানে টেম্পারেচার যদি বাড়াস একই গল্প, সলিউবিলিটি বাড়বে, কন্ট্রাডিকশন নেই, ইজি। সিরিয়াম সালফেট, লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ক্রিস্টাল H2O হলো। থার্ড, when ডিসলিউশনে কোনো প্যাটার্ন নেই, মানে স্যার কখনো হিট নিচ্ছে, প্রথম 2 মিনিট দেখলি হিট নিচ্ছে, পরের 2 মিনিট দেখলি হিট ছাড়ছে, there is no fixed pattern of dissolution, ডিসলিউশনে কোনো ফিক্সড প্যাটার্ন নেই, সেখানে গ্লোবাল সল্ট করে, সেখানে সলিউবিলিটি টেম্পারেচার আগেরটা কি ছিল, বাড়লে বাড়বে, এখানে সিস্টেমেটিক প্যাটার্ন নেই। যেমন গ্লোবাল সল্ট আসলে এটাই দেবে, এর কি দেখা গেছে, টেম্পারেচার বাড়ালে, ওটা বল দেখ, দেখে না গো, মন দে চংমং করছিস। দুটোতেই ইনক্রিজ, দুটো সেম, টেম্পারেচার বাড়ালে দুটোতেই ইনক্রিজ হবে, এগুলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট। চিল গ্লোবাল সল্টে দেখা গেছে, শুনে নে আগে, টেম্পারেচার বাড়ালে সলিউবিলিটি বাড়ে, স্যার ভালো কথা, একটা সার্টেন টেম্পারেচার রিচ করে, স্যার কত, 32.4, টেম্পারেচার বাড়া, ওকে স্যার 40 করলাম, সলিউবিলিটি কমে। কখন বাড়বে কখন কমবে কেউ জানে না, নো ফিক্সড প্যাটার্ন। গ্লোবাল সল্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, গ্লোবাল সল্ট সিম্বলটা দেখে নে, সোডিয়াম সালফেট 10টা জল আছে, এই যে ডিসলিউশনটা এন্ডোথার্মিক হয়, এই জায়গাতে ডিসলিউশন করছি, টেম্পারেচার বাড়াচ্ছি, সলিউবিলিটি বাড়ছে, দেখ টেম্পারেচার বাড়াচ্ছি সলিউবিলিটি বাড়ছে, একটা পিক পয়েন্টে রাইজ হয় সলিউবিলিটি, কততে 32.4 ডিগ্রি সেলসিয়াসে, তারপরেও তুই টেম্পারেচার বাড়াবি, কিন্তু ও হিট ছাড়তে থাকবে, বুঝলি, এক্সোথার্মিক। এবং সেই জায়গায় খেয়াল কর, ও নিজের জলটা বের করে দেয়, হিট ছাড়ছে না, জল ভেপার হয়ে চলে গেছে, হিট ছাড়ছে তো, আরে ভাই হিট বের করছে, ওর যে ভেতরের জলটা সেই হিটের সাথে ভেপার হয়ে বেরিয়ে গেছে। সিম্বলটা মনে রাখিস কিন্তু, Na2SO4 শুধু এখানে আছে, আর এখানে পুরো 10H2O জলটা ছিল। প্রেসার ইজি, প্রেসারের কোনো এফেক্ট সলিউবিলিটিতে নেই।
ওকে বস, কিছু পুরানো স্মৃতি মনে কর, ওল্ড মেমোরিজ। এক্সোথার্মিক এন্ডোথার্মিক নিয়ে মনে করে দিচ্ছি, দেখ ক্লাস 11 ছিল। সলিড প্লাস সলভেন্ট, শুনি ভালো করে কিন্তু, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ছিল। ইকুইলিব্রিয়ামে ভালো করে শোন, যাদের প্রিপেয়ার নেই এখানে বলে দিচ্ছি। সলিড প্লাস সলভেন্ট, হিট ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাবজর্ব হলো। সাপোজ ফরওয়ার্ড ডিরেকশনে হিট অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব, তাহলে টেম্পারেচার ডিক্রিজ করবে, সলিউশন তৈরি হলো। তাহলে নিশ্চয়ই তুই কমন সেন্সে বলবি স্যার তাহলে উল্টো দিকে গেলে রিলিজ হবে, এক্সো রিলিজ করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে। বা ছাড়ছে না, ছাড়লে থার্মোমিটার দিলে তো আমি টেম্পারেচার বেশি পাবো। ওকে স্যার, সেখানে দেখ ওপরে উল্টোটা, সলিড সলভেন্ট সলিউশন বানালো, ফরওয়ার্ড ডিরেকশনে ফরওয়ার্ড রিয়াকশন হিট বের করলো, টেম্পারেচার বাড়বে। উল্টো ডিরেকশন, সলিউশন থেকে সলিড সলভেন্টে, তাহলে অ্যাবজর্ব হবে, টেম্পারেচার ডিক্রিজ। ডেল এইচ এনথ্যালপি চেঞ্জ, এনথ্যালপি চেঞ্জ পজিটিভ। হ্যাঁ, এনথ্যালপি চেঞ্জ, এনথ্যালপি চেঞ্জ ফরওয়ার্ড ডিরেকশনে, এনথ্যালপি চেঞ্জ হিট অ্যাবজর্ব করছে, মানে সিস্টেম হিট নিচ্ছে, তাহলে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক হিট অ্যাবজর্ব হবে, এখানে সিস্টেম হিট রিলিজ করছে, সিস্টেম হিট বের করছে, সিস্টেম হিট বের করছে, ফরওয়ার্ড ডিরেকশনটা চেক কর, সিস্টেম হিট বের করছে, তাহলে এনথ্যালপি চেঞ্জ নেগেটিভ, এনথ্যালপি চেঞ্জ নেগেটিভ মানে এক্সোথার্মিক ছিল, এনথ্যালপি চেঞ্জ নেগেটিভ মানে এক্সোথার্মিক, মানে সিস্টেম হিট বের করছে, একদম পুরো হিট রিলিজ, টেম্পারেচার ইনক্রিজ, এনথ্যালপি নেগেটিভ, এক্সোথার্মিক। হিট অ্যাবজর্ব, সিস্টেম হিট নেবে, টেম্পারেচার কমবে, এনথ্যালপি পজিটিভ, এন্ডোথার্মিক। এইবারে এইটা পুরনো জিনিস, এটা বড় কথা নয়। আমি টেম্পারেচার বাড়ালাম, শোন শোন, লা সাতেলিয়ার প্রিন্সিপাল, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করে জানিস? যেদিকে হিট অ্যাবজর্ব হয়। ইয়েস, ভেরি গুড, লা সাতেলিয়ার প্রিন্সিপাল, ভেরি ক্রুশিয়াল। টেম্পারেচার আমি বাড়ালাম, আমি এক্সটার্নাল এজেন্ট বাড়ালাম, এজেন্ট বাড়ালাম, সিস্টেম বা ইকুইলিব্রিয়াম, সবগুলো ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম বলবে আমি হিট অ্যাবজর্ব করার দিকে এগিয়ে যাব। এবার খেলাটা বুঝ, এইখানে সলিউট মানে এন্ডোথার্মিক রিয়াকশন হচ্ছে বাবু, দেখ এই এন্ডোথার্মিক হচ্ছে, এন্ডোথার্মিক হচ্ছে, এন্ডোথার্মিক হচ্ছে, আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হয়, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করে, যেদিকে হিট অ্যাবজর্ব হয়, যেদিকে হিট অ্যাবজর্ব হয়, টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে সলিড সলভেন্ট হিট অ্যাবজর্ব করে টেম্পারেচার ডিক্রিজ করাবে, মানে চাইবে আর কি সলিউশন বানাবে। নিচে চেক কর, টেম্পারেচার আমি ইনক্রিজ করলাম, আমি ইনক্রিজ করলাম, আমি ইনক্রিজ করলাম, ইকুইলিব্রিয়াম বলবে আমি উল্টো দিকে নিয়ে যাব, আমি উল্টো দিকে নিয়ে যাব, আমি টেম্পারেচার ডিক্রিজ করার দিকে নিয়ে যাব, হিট অ্যাবজর্ব করার দিকে নিয়ে যাব, মানে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন বেটার হবে, ওখানে ফরওয়ার্ড রিয়াকশন বেটার হবে। জয়েন্টের শর্ট কোশ্চেন পেয়ে গেলি। এন্ডোথার্মিক রিয়াকশনে সলিউশনের এন্ডোথার্মিকে ফরওয়ার্ড ভালো হয়, এক্সোথার্মিকে ব্যাকওয়ার্ড ভালো হয়। আবার বলছি, সলিউশন মানে সলিড প্লাস সলভেন্ট থেকে সলিউশন বানানোতে যদি এনথ্যালপি এন্ডো হয়, এনথ্যালপি এন্ডো হয়, হিট অ্যাবজর্ব হয়, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড ডিরেকশন হিট অ্যাবজর্ব ভালো হয়, ফরওয়ার্ড ডিরেকশন ভালো হয়, ফরওয়ার্ড ডিরেকশন ভালো হয়। উল্টো দিকে, উল্টো দিকে মানে নেক্সট কেসে সলিড প্লাস সলভেন্ট সলিউশন হলো, টেম্পারেচার বাড়ালাম, টেম্পারেচার বাড়ালাম, হিট অ্যাবজর্ব বেশি কাজ করবে, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে। ভালো করে রিভাইজ করবি কিন্তু, বল এটা কোয়েশ্চেন।
if dissolution process endothermic, dissolution process endothermic, cooling take place, ঠান্ডা হবে, solubility increases on increasing temperature, temperature বাড়ালে solubility বাড়বে, both above, both A and B correct, none A and B correct, correct option হচ্ছে এটা তো বলাই হলো, temperature decreases, এই যে এখানেই বলা হলো, দেখ temperature decreases, solid plus solvent heat absorb, temperature decrease, solution হচ্ছে, ওরাই লেখা আছে solid plus solvent temperature decrease, solution del H নেগেটিভ, অপশন সি হচ্ছে। দেখ বাবু টেম্পারেচার ডিক্রিজ করছে, ঠান্ডা তো হবেই, আর টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে, সি হবে, সি সি সি। টেম্পারেচার কমছে আবার বাড়ছে, কোথায়? সলিড প্লাস সলভেন্টের টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, তাহলে এন্ডোথার্মিক হচ্ছে, তাহলে কুলিং হচ্ছে। বুঝো, পুরো চটকে দিয়েছো, সিস্টেমের তো টেম্পারেচার কমছে, তুই এক্সটার্নালি সিস্টেমকে হিট করতে চাইছিস, সিস্টেম নিজের টেম্পারেচার কমাতে চাইছে, দুটো আলাদা। সিস্টেম লাস অ্যাটেলিয়ার প্রিন্সিপাল পুরো খেটে দিয়েছো, সিস্টেম বলছে তুমি আমাকে, আমি সাপোজ আমি সিস্টেমকে হিট দিলাম, সিস্টেম বলে আচ্ছা তুই আমাকে হিট দিচ্ছিস তো, তোর হিটকে আমি কমাবো, তাহলে আমি নিজেকে কুল করব, ফরওয়ার্ড ডিরেকশনে যাব, তাহলে সিস্টেম নিজেকে কুল করতে চাইছে, আমি হিট সাপ্লাই করছি, আমি দিচ্ছি, আমি দিয়ে সলিউশন, ওই আমি হিট দিয়ে সলিবিলিটি বাড়াচ্ছি, ওই সলিউশনে আরো সলিউট গুলছি, আমি করছি, সিস্টেম আমার উল্টো দিকে কাজ করছে, বুঝে ওই হিট যাচ্ছি, আমি হিট কমাবো, আমি আমার হিট কমাবো, মানে টেম্পারেচার কমাবো, সিস্টেম আলাদা কাজ করছে, আমি আলাদা কাজ করছি, উল্টো ভাই লাস্ট দিলে তাই পই পই করে বলে গেছেন, বাইরের এফেক্ট যা হবে সিস্টেমটাকে নালিফাই করতে চাইবে, সমঝা? বলো, একটু আগেই হলো, অপশনগুলো ভালো করে দেখ, গ্লোবাল সল্ট, variation of solubility of global salt is shown up to point B কোথায়? B তে the process is endothermic, global salt এটা ছিল, দেখ no dissolution endothermic NH2, dissolution exothermic H2O টা নেই, ওকে দেখে নিলি তাহলে, up to point B point আছে 32.38, the process is endothermic as পুরোটা আছে 32.38, এটা ট্রানজিশন টেম্পারেচার, মানে একটা ফিক্সড টেম্পারেচার, আফটার ট্রানজিশন পয়েন্ট ইজ অ্যাটেইনড, মানে বি এর পরে ডিসলিউশন প্রসেস এক্সোথার্মিক, এবং এটা আর হাইড্রেটেড, মানে জল বেরিয়ে যাচ্ছে, Na প্লাস আর SO4 2 মাইনাস কি হচ্ছে, জল বের করে দিচ্ছে, কোনটা হবে? তিনটেই ঠিকঠাক বলছে, তিনটেই একদম, এই যে ডি তিনটেই ঠিকঠাক আছে, একটা ডি মানে একটা পিক টেম্পারেচার, বলো, হ্যাঁ এই তো রিজলিউশনে এন্ডোথার্মিক ফরওয়ার্ড রিঅ্যাকশন, তারপরে ব্যাকওয়ার্ডে বাড়ছে, ইয়েস ঠিক আছে। ট্রানজিশন টেম্পারেচার মনে রাখিস, যেটা এই বি পয়েন্টের পিক টেম্পারেচারটাকে ওরা নাম দিয়েছে ট্রানজিশন টেম্পারেচার, ট্রানজিট করছে এখানে, কারণ স্যার কি ট্রানজিশন হচ্ছে, তবে এখানে এন্ডো থেকে এক্সোতে যাচ্ছে, এন্ডো থেকে এক্সোতে ট্রানজিশন হচ্ছে, ওটাই বলা আছে। Na2SO4 10H2O, সেখান থেকে Na2SO4 হচ্ছে 32.38 এ, জল বেরিয়ে যাচ্ছে, ট্রানজিশন টেম্পারেচার বলছে। আচ্ছা, হাইড্রেশন বলে একটা কথা আছে, এই যে Na প্লাস SO4 2 মাইনাস আর হাইড্রেটেড 32.38 এর পরে, এটার মানেটা কি, এখানে কি হয় এটা দেখ, হাইড্রেশন হচ্ছে মানে এনার্জি রিলিজ হচ্ছে, দেখ ভাই দেখ হাইড্রেশন কি করে হচ্ছে, আগে Na2SO4 একসাথে ছিল 10H2O,
এবার হাইড্রেটেড হয়ে Na+SO4 2- হয়ে গেছে। কি কেসটা হয় তাই ওখানে হাইড্রেশন হয়, সলভেশন হাইড্রেশন দুটো প্রসেস। হাইড্রেশনটা বলছি, হাইড্রেশন হলে এনার্জি রিলিজ হয়, হাইড্রেশন এনার্জি বেরোয়। কি কেসটা হয় দেখ, Na+ সেপারেট হয়ে গেল, ওয়াটার মলিকিউলস যেগুলো আছে সেগুলোর অক্সিজেন Na+ দিয়ে অ্যাট্রাক্টেড হয়, SO4 2- আছে, ও এই যে H+ ডেল পার্শিয়াল পোলার আছে না, এটা তো পোলার কম্পাউন্ড, পার্শিয়ালি এই চার্জের দিয়ে অ্যাট্রাক্টেড হয়, এটাকে বলে হাইড্রেশন। মানে একটা কম্পাউন্ড তাকে জলের মলিকিউলস ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স প্লাস মাইনাস, বুঝছিস ওই প্লাস মাইনাস দিয়ে অ্যাট্রাক্ট করছে, চার্জ যেমন অ্যাট্রাক্ট করে সেই প্রসেসকে বলা হয় হাইড্রেশন। এইখানে এনার্জি রিলিজ হয়, মাথায় রাখবি, তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। এটা কিন্তু ডি আর এফ ব্লকের একটা জায়গায় আবার লাগবে। হাইড্রেশন যখন হয় তখন আয়নের চারপাশে H2O ঘিরে যায়, আয়ন তো সেপারেট হয়ে গেছে না, ঘিরে যায়, সেখানে এনার্জি রিলিজ করে। আয়ন নিজে জ্বালা সামলাতে এনার্জি বের করে দেয়, ওর কাছে এনার্জি ছিল বলে সবাই চলে আসছিল, সবাই চলে এসছে, ও জ্বালা না সইতে পেরে এনার্জি বের করে দেয়, তাই বল হাইড্রেশন এনার্জি রিলিজ হয়। ওকে বস, সলিবিলিটি অফ গ্যাস, আমরা সলিড দেখলাম, এবার গ্যাস ফটাফট বলি। সলিবিলিটি গ্যাসের জন্য কিভাবে ডিফাইন করা হয়, ম্যাক্সিমাম ভলিউম অফ গ্যাস 1 ml বা 1 cc লিকুইড। এই যে গ্যাস আছে, সলিউট, লিকুইড আছে, সলভেন্ট, সলিউশন বানালাম, ডিসলিউশন সলিবিলিটি বাড়ে, উল্টো দিকে গেলে সলিবিলিটি কমে। সলিউশন বানাচ্ছি না আরো গুলছি, সলিউশন বানাচ্ছি আরো গুলছি, বুঝতে পারলি? গ্যাস আছে, লিকুইড আছে, তুই সলিউশন বানাচ্ছিস না ভাই সলিউশন বানাবি, তুই লিকুইডে আরো গ্যাস গুলবি, মানে সলিবিলিটি ইনক্রিজ করাবি। উল্টো দিকে যাচ্ছিস মানে সলিউশনকে ব্রেক করছিস, তাহলে সলিউশন থেকে সলিউট তাড়িয়ে দিচ্ছিস, তার মানে সলিবিলিটি ডিক্রিজেস। এখানে কিন্তু ক্রিস্টালাইজেশন বলা যাবে না, কারণ ওটা সলিডের জন্য, শুধু নর্মাল বলি আমরা, এটার নাম আমারও জানা নেই ভাই, কি বলে, গ্যাস জুড়লে সলিবিলিটি ইনক্রিজেস, সলিবিলিটি ডিক্রিজেস। এখানে কারা কারা এফেক্ট করে ফটাফট দেখ। নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্ট, গ্যাস যদি রিঅ্যাক্ট করে, গ্যাস রিঅ্যাক্ট উইথ সলভেন্ট, সলিবিলিটি হয়, হ্যাঁ স্যার, গ্যাস রিঅ্যাক্ট করছে মানে গ্যাস চাইছে আমি সলভেন্টের সাথে অ্যাটাচ হই, সলিবিলিটি বাড়বে, লজিক্যাল কথা। গ্যাস যদি লিকুইফাবল হয়, মানে গ্যাস যদি সহজে লিকুইড করা যায়, গ্যাসকে যদি সহজে লিকুইড করা যায় তাহলে সে জলে বেশি গুলতে পছন্দ করে। যেমন কারা কারা আছে, H2O2, এরা কিন্তু জলে বেশি গোলে না, কিন্তু SO2 নিয়ে নে, SO3 নিয়ে নে, H2S নিয়ে নে, অ্যামোনিয়া নিয়ে নে, HCl গ্যাস নিয়ে নে, এরা কিন্তু লিকুইফাবল হবে, মানে জলে বেশি গোলা যাবে। নেক্সট, এই যে SO2 জলে গুলবে, এখানে হেডিং করে দিবি রিঅ্যাকশনস। SO2 জলে গুলবে, H2SO3, SO3 জলে গুলবে, H2SO4, H2S জলে গুলবে, অ্যাসিড বানায় না কিন্তু, 2H+ H2- এ ভাঙে। অ্যামোনিয়া জলে গুলবে, অ্যামোনিয়াম আয়ন আর OH- তৈরি করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানায়। এইটা বেসিক্যালি কি বানায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। খোকা শুনছিস? নেক্সট ফটাফট বলি। টেম্পারেচার কি এফেক্ট করে দেখেছিলাম আগের বারে যখন আমরা সলিড গুলছি। এবার দেখ, গ্যাস আর লিকুইড করছি, গ্যাস লিকুইড গুলছি, সলিউশন তৈরি হলো, গ্যাস লিকুইড করছি, সলিউশন তৈরি হলো, টেম্পারেচার বাড়লে হিট বেরোবে, তাহলে উল্টোটা টেম্পারেচার ডিক্রিজ করলে হিট অ্যাবজর্ব হবে, তাহলে এটা কি বলবো আমি, এক্সোথার্মিক। হ্যাঁ স্যার, হিট রিলিজ হচ্ছে, হিট বেরোচ্ছে, মানে আমি হিট পাচ্ছি মানে টেম্পারেচার বাড়ছে, হিট রিলিজ এক্সোথার্মিক। পরেরটা যদি এখানে টেম্পারেচার বাড়িয়ে দিস সলিবিলিটি ডিক্রিজ করবে। হ্যাঁ স্যার, টেম্পারেচার বাড়ালে লাসাতেলিয়ার বলছেন ও উল্টো দিকে যাবে, যেখানে টেম্পারেচার কমছে, নিচেরটা মানে সলিউশন থেকে গ্যাস বেরোবে, গ্যাস কামস আউট অফ দ্য লিকুইড। এই লাইনটা শোন, এইটার উপর বেস করে
পরপর অনেকগুলো প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স আছে এইটার উপর। টেম্পারেচার বাড়লে গ্যাসের সলিউবিলিটি কমে কমে কমে। দারুণ দারুণ কোয়েশ্চেন আছে বোর্ডসের জন্য, এগুলো সেলফ স্টাডি করবি। বলছে ওয়াই ফিশ ফিল মোর কমফর্টেবল ইন কোল্ড ওয়াটার দ্যান ইন হট ওয়াটার। ঠান্ডা জলে বেশি পছন্দ করে, কারণ ঠান্ডা জলে ডিজলভড অক্সিজেন থাকে বেশি। জল গরম হলে দেখবি গরমকালে মাছ ওপরে আসে না, গরমকালের একদম ভোরবেলায় সকালে মাছ ওপরে আসে, তারপর যখন দিন যায় মাছ জলের নিচে থাকে। কিন্তু শীতকালে অনেক সময় দেখবি গ্রামের দিকে দুপুর বেলায়ও জলে মাছ একটু খেলছে। তার কারণ এটা, জলের উপরে টেম্পারেচার বেশি থাকে, ডিজলভড অক্সিজেন বেরিয়ে যায়, মাছের প্রবলেম হয় রেসপিরেশনে। ওই জন্য বলছে ওয়াই ফিশ ফিল মোর কমফর্টেবল ইন কোল্ড ওয়াটার দ্যান ইন হট ওয়াটার। কারণ সুন্দর করে পয়েন্ট করে বোর্ডে যা লিখতে হবে পড়ে দেখিস। প্রেসার, সলিডের ক্ষেত্রে প্রেসারের এফেক্ট নেই, গ্যাসের ক্ষেত্রে আছে। প্রেসার অফ গ্যাস বাড়িয়ে দাও, মাস অফ গ্যাস ডিজলভড ইন লিকুইড উইল অলসো। হ্যাঁ স্যার, আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল, স্যার আমি নর্মাল জল নিয়েছি, বেশি অ্যামাউন্ট অফ CO2 চেপে ঢোকাচ্ছি, ডুবে যাবে তো, ও তো লিকুইডে ডুবে যাবে, তাহলে সলিবিলিটি বেড়ে যাবে, গ্যাস ডিজলভ হবে, বেশি অ্যামাউন্ট অফ গ্যাস ডিজলভ হবে লিকুইডে। ইয়েস, তার মানে W is proportional to pressure, W mass of gas dissolved, W বাড়বে, যত বেশি গ্যাস ডিজলভ করব প্রেসার তত বেশি বাড়বে, যত কম হবে তত কম হবে। ওই জন্য মনে কর কোল্ড ড্রিঙ্কস এর বোতলে গাদা গাদা CO2 ভরা থাকে, হাই প্রেসারে প্রচুর পরিমাণে CO2 ভরা আছে, হাই প্রেসারে তুই পাট করে খুলে দিলি, প্রেসার রিলিজ করলি, ও এবার হুড়মুড়িয়ে সব বেরিয়ে আসতে চাইবে, এটাই তো, প্রেসার ওখানে প্রচুর বেশি আছে, কারণ বেশি অ্যামাউন্ট অফ মাস অফ গ্যাস ডিজলভ করা আছে। समझा? Henry's law, first law of this chapter. আমরা কি বলছেন? solubility of gas A proportional to partial pressure of gas A. একটা চেম্বার আছে, হ্যাঁ স্যার। A গ্যাস আছে, হ্যাঁ স্যার। B গ্যাস আছে, হ্যাঁ স্যার। A মিক্সচারে ছিল, আচ্ছা স্যার। এবার A ভেপার হয়েছে, ভেপার হয়ে দেখ, এ ভেপার বানিয়েছে, বি ছিল, বি ভেপার বানিয়েছে। এবার এ কতটা গুলবে, সলিউবিলিটি ডিপেন্ড করবে তার পার্শিয়াল প্রেসার। বলে স্যার তাই তো জানলাম, প্রেসার যদি বেশি হয় তাহলে বেশি লিকুইডে গুলবে, তার মানে বেশি গুলছে, মানে সলিউবিলিটি অফ গ্যাস ইজ হায়ার ইফ দ্য প্রেসার অফ গ্যাস ইজ হায়ার। এবার একসঙ্গে যদি অনেকগুলো গ্যাস নিই তখন প্রেসার বলা ঠিক না, পার্শিয়াল প্রেসার। সাইন্টিফিক্যালি তাহলে কি বলবো, গ্যাসের সলিউবিলিটি বাড়বে যদি গ্যাসের পার্শিয়াল প্রেসার বাড়ে। ক্লিয়ার? সলিউবিলিটি S দিয়ে বললাম, পার্শিয়াল প্রেসার P দিয়ে বললাম, S ইকুয়াল টু K ইনটু PA। কেটাকে বলা হয় হেনরিস কনস্ট্যান্ট, তাহলে PA ইকুয়ালস টু 1/K। এইটা অ্যাকচুয়ালি লেখা হয় 1/K, অনেক বইতে শুধু K হেনরিস কনস্ট্যান্ট বলেছে, 1/K তাকে হেনরিস কনস্ট্যান্ট বলেছে। তাহলে আমরা কি করে বুঝবো? তোরা বুঝবি ইউনিট দেখে, শিখিয়ে দেবো। কোয়েশ্চেন এরকম এসছে মেন্সে, নিটেও, KH মানে এই ফর্মুলা দিয়ে দিয়েছে, শোন ভুল করবি না, হলে শুধু K টাকে হেনরিস কনস্ট্যান্ট বলেছে, কারণ ডিরেক্ট ল থেকে পাওয়া। আবার অনেকে 1/K টাকে হেনরিস কনস্ট্যান্ট বলে। তুই কোন লটা ইউজ করবি ডিপেন্ড করছে ইউনিট কি আছে, কে যে রয়েছে তার ইউনিটের উপর। বলে দেবো দেখ, ইম্পর্টেন্ট কথা। P ইকুয়ালস টু KH ইনটু SA, লাস্টেরটা এটা KH হেনরিস কনস্ট্যান্ট, P এটা কি পার্শিয়াল প্রেসার, SA সলিউবিলিটি। ভালো কথা, সলিউবিলিটি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো ইম্পর্টেন্ট স্টার্ট দেয়া আছে, ভালো করে দেখ বাবু। সলিউবিলিটি কি ভাবে দিতে পারে? সলিউবিলিটি মানে গুলছিস, কত বেশি গুলতে পারছিস, কাকে? গ্যাসকে, সলিড না, গ্যাসকে। মাস অফ গ্যাস দিয়ে দিতে পারে W এ,
এটাও সলিউবিলিটি কে বোঝাবে। মোল পার লিটার দিতে পারে, মোল ফ্র্যাকশন দিতে পারে। স্যার সব ক্ষেত্রে হেনরিজ ল ভ্যালিড? ইয়েস ইয়েস ইয়েস। এটা অনেকে জানে না, তুই জেনে রাখ। সলিউবিলিটি এস নরমাল মোল পার লিটারে বের করা হয় সলিউবিলিটি। মাস দিয়ে দিলে অ্যাপ্লিকেবল হেনরিজ ল, মোল ফ্র্যাকশন অ্যাপ্লিকেবল হেনরিজ ল। গল্পটা তো সেম, তুই মোল ফ্র্যাকশন বেশি আছে গ্যাসের, তার মানে কি গ্যাসটা বেশি অ্যামাউন্ট গুলে আছে, হেনরি তো সেটাই বলছেন। প্রেসার বেশি, সলিউবিলিটি বেশি, ব্যাস আমি তো ল ফলো করছি, কিন্তু সলিউবিলিটি মাস হতে পারে, মোল পার লিটার হতে পারে, মোল ফ্র্যাকশনও হতে পারে। বুঝলি না? যদি পারিস পরের দিন। এই যে দেখ পিএ এটিএম এ আছে, প্রেসার পার্শিয়াল প্রেসার এটিএম এ আছে ডব্লিউ এ গ্রাম পার লিটার সাপোজ দিয়েছে কোশ্চেনে। তাহলে কে এইচ এর ইউনিট কত হচ্ছে দেখ, এটিএম গ্রাম পার লিটার ডিভাইড হবে এটিএম বাই গ্রাম পার লিটার। এটিএম আরে ভাই এটিএম বাই গ্রাম পার লিটার, তাহলে লিটার উপরে যাবে, তাহলে এটিএম লিটার গ্রাম -1। এটা কে এইচ। এস এ এখানে কি বোঝাচ্ছি, কোনটা ইউজ করবি। মোল পার লিটার মানে মোলারিটিতে আছে, দেখ এই বাবু এস এটা এখানে ডব্লিউ হয়েছে, বুঝলি ডব্লিউ এ হয়েছে। যদি এস এটা মোলারিটি থাকে, মোলারিটি আরে ভাই কোথায় গেলি, তাহলে ইউনিট অফ কে এ লিটার এটিএম মোল ইনভার্স করে দিবি। বা তোকে যে যিনি কোশ্চেন দেবেন তিনি কেইচ বলে দিল, ইউনিট চেক করবি, কেইচ রয়েছে এটিএম লিটার মোল -1, এই ফর্মুলা ইউজ করবি। এস এটা মোল পার লিটারে ইউজ করবি। এরকম দেয়া আছে কাইএ জানিস ইউনিটলেস, মোল ফ্র্যাকশন ইউনিটলেস, কেইচ দেওয়া আছে এটিএম এ, এই ফর্মুলা ইউজ করবি। এই তিনটে যদি মাথায় না থাকে না, বড় বড় কোশ্চেন আটকে যাবে। কখন কোনটা ইউজ করব, পার্শিয়াল প্রেসার দিয়ে তিনটে ফর্মুলা, আরেকবার বলছি। কেইচ যদি ওটা দেয়া থাকে তাহলে ডব্লিউ এ গ্রাম পার লিটার, কেইচ যদি ওই ইউনিট থাকে তাহলে এসএ হবে মোলারিটি, কেইচ যদি শুধু এটিএম থাকে, শুধু এটিএম অনলি এটিএম, তাহলে কাইএ ইউনিটলেস মোল ফ্র্যাকশন ওয়ালা ফর্মুলা ইউজ হয়। নেক্সট এই যে এটা বলছিলাম, অনেক বইতে কে ইকুয়ালস টু কেইচ বলা আছে, তাহলে এইটা দেয়া আছে ফর্মুলা, ভুল নেই, হেনরিজ ল ফলো হয়েছে, কিন্তু যে কেমিস্ট যেভাবে রিপ্রেজেন্ট করেছে। খেয়াল রাখবে এখানে এসে কি হতে পারে, ডব্লিউ এ হতে পারে গ্রাম পার লিটার, এসে নরমাল মোলারিটি মোল পার লিটার, কাইএ মোল ফ্র্যাকশন। তুই বুঝবি কি করে? আচ্ছা এখানে তাহলে কি লিখবি, এস এর জায়গায় ডব্লিউ এ ইকুয়ালস টু কেইচ ইনটু পিএ, এস এর জায়গায় এসে থাকবে। খেয়াল কর বাবু খেয়াল কর, এই গ্রাম পার লিটার এটিএম নিচে, এটা গ্রাম পার লিটার এটিএম নিচে, গ্রাম লিটার এটিএম, পিএ এটিএম নিচে, মোল পার লিটার এটিএম। এটা বুঝতে পারি তো কি হলো, গ্রাম লিটার -1 এটিএম -1, মোল লিটার -1 এটিএম -1, এটা শুধু এটিএম ইনভার্স। খেলবে ভাই জায়গা না, পুরো খেলবে কিন্তু। টোটাল 6টা অ্যাকচুয়ালি কনসেপ্ট হলো। এই যে এখানে 3টে কেইচ এর ইউনিট, এখানে 3টে, 6টা। লিখে লিখে প্র্যাকটিস না করলে কিচ্ছু মনে থাকবে না। এটা নিজেরা দেখে নিস সেলফ স্টাডি। বলবি চল, গ্যাসের নেচার ডিপেন্ড করবে, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, সলিউবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কেএইচ কিন্তু কেএইচ। এই যে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে 298 কেলভিনে যা কেএইচ হয়, 308 কেলভিনে বেশি হয়। এইটা অ্যাকচুয়ালি এইখানে দিয়ে দিস, এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সি আছে, এখানে দিয়ে দিস, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি যেটা এখানে দিয়ে দিস। 308 এর বেশি হবে মানে যদি টেম্পারেচার বাড়ে হেনরিজ কনস্ট্যান্ট বাড়বে, টেম্পারেচার বাড়লে হেনরিজ কনস্ট্যান্ট বাড়বে, টেম্পারেচার বাড়লে হেনরিজ কনস্ট্যান্ট বাড়বে। আর নেচার পাল্টালে তো হবেই। সলিউবিলিটি বাড়লে কেইচ কমবে, সলিউবিলিটি বাড়লে দেখা গেছে কেইচ ডিক্রিজ করে, ওকে।
জাপান করে সেলফ স্টাডি যা আছে দেখে নিস। কখন কখন হেনরিজ ল অ্যাপ্লাই করা যাবে না, পি যদি খুব হাই হয়, টেম্পারেচার যদি খুব লো হয়। গ্যাস যখন ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট করবে, মানে গ্যাস নিজে থেকে ভেঙে যাবে বা গ্যাস হঠাৎ করে জুড়ে যাবে, অ্যাসোসিয়েট করে যাবে, ওখানে কাজ করবে না। হেনরিজ ল ইজ নট অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেশনস এগুলো সব সেলফ স্টাডি, কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন্স আছে, দু তিনটে আছে। হেনরিজ ল ইজ অ্যাপ্লিকেবল ফর পিপল লিভিং এট হাই অল্টিটিউড, যারা একদম হাই অল্টিটিউডে থাকে, পাহাড়ে, তাদের হেনরিজ ল কিভাবে কাজ করে। বা মাউন্টেনিয়ার্স যারা হয়, তারা কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, এমনি যেতে পারতো। সুন্দর করে করে বাবু দেখ, এই পয়েন্টস করে করে লেখা আছে ভাই, বইতেও এত ভালো করে লেখা নেই। পরেরটা, যারা ডিপ সি ডাইভিং করে, স্কুবা ডাইভিং, তাদের ক্ষেত্রে হেনরিজ ল কিভাবে কাজ করে। ওদের যে অক্সিজেন চেম্বারটা থাকে, ওখানে হিলিয়াম গ্যাস থাকে, জানিস তো, অক্সিজেন থাকে, হিলিয়াম থাকে। Why we mix helium in the oxygen cylinder for deep sea diving? হেনরিজ ল, এটাও হেনরিজ ল থেকে ডেসক্রাইব করব আমরা। সেলফ স্টাডি পড়ে দেখবি। প্রথমে ল, যে যার ল থেকে বলবে না, সবসময় ওনার লটা লিখবি আগে, সবসময় ওনার লটাকে আগে প্রায়োরিটি দিবি। নাইট্রোজেন নার্কোসিস বলে একটা রোগ, মানে আগে শোন আগে হিলিয়ামের আগে ভাবা হয়েছিল নাইট্রোজেন গ্যাস ভরা হবে, বুঝলি। তারপর রিসার্চ করা হলো, নাইট্রোজেন গ্যাস ভরে দেখা গেল অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ডিপ সি ডাইভিং এ। তারপরে রিসার্চ করা হলো, হেনরিজ ল ইউজ করা হলো, দেখা গেলো যে হিলিয়াম বেস্ট, অক্সিজেনের সাথে হিলিয়াম ভরে দাও। হিলিয়াম তো ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই নেই ভাই, কি করবো নিয়ে। নাইট্রোজেন হলে নাইট্রোজেন নার্কোসিস বলে একটা ব্লাডে প্রবলেম আসছিল, পড়ে দেখিস ভাই, হেভি জিনিস লেখা আছে। এই যে হিলিয়াম নেয়ার কারণ, এখানে সমস্যাটা বলেছি, তারপরে হিলিয়াম কেন নিচ্ছি, সুন্দর করে পয়েন্ট করা আছে, ঠিক আছে। ব্যাস শেষ হলো। আজকে লেকচারটা লেন্দি ছিল, বড় ছিল, প্রায় 41 স্লাইডস এর থিওরি, লাস্টে থিওরি ছিল। বাট আমি বলবো পুরো কিন্তু রিভাইজ করে আয়, ভালো করে রিভাইজ। কিন্তু হেনরিজ লয়ের নালে কোয়েশ্চেন না একটাও হাত দিতে পারবি না রে, রিভাইজ খুব ভালো করে, বুঝলি, খুব ভালো করে রিভাইজ করে, নাহলে কিন্তু নেক্সট ক্লাসে হেনরিজ ল ছুঁতেই পারবি না। बेस्ट आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, कीप स्माइलिंग, थैंक यू।